সরি ফর দ্য ইন্টারাপশন, আমাদের একটু লাইভটা কেটে গেছিলো একটা টেকনিক্যাল ইররের কারণে। সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো। ওকে, একটু সবাই তাড়াতাড়ি জয়েন করো। লাইভটাতে একটু ইন্টারাপশন হয়েছে, একটু একটা কারণে, টেকনিক্যাল ত্রুটির কারণে কেটে গেছে। ঠিক আছে, আমরা যেটা বলতেছিলাম আর কি, দেখো বলছে যদি এই যে স্টোইকিওমেট্রি ফর্মুলা কখন অ্যাপ্লাই করবো, তো এই জায়গায় আমাদের কেটে গেছে। কি বলছি দেখো, যদি একজনের ডেটা দিয়ে অন্যজনের ডাটা বের করতে বলে তখন স্টোইকিওমেট্রি ফর্মুলা অ্যাপ্লাই করব। যদি একজনের ডেটা দিয়ে অন্যজনের ডাটা বের করতে বলে তখনই আমরা স্টোইকিওমেট্রি ফর্মুলা অ্যাপ্লাই করব। ধরো একজনের মান দিছে, একজনের ভর দিচ্ছে, আরেকজনেরটা বাইর করতে বলছে, তখনই তুমি স্টোইকিওমেট্রি ফর্মুলা অ্যাপ্লাই করবা। ঠিক আছে, কিভাবে দেখো, খেয়াল করো, এখানে বলছে 5 গ্রাম KClO3কে তাপ দিয়ে এসটিপিতে কত আয়তন অক্সিজেন পাওয়া যাবে। 5 গ্রাম KClO3কে তাপ দিয়ে এসটিপিতে কত আয়তন অক্সিজেন পাওয়া যাবে। তো তুমি দেখো KClO3-র ভর দেওয়া, কিন্তু কি বলছে এসটিপিতে কত আয়তন অক্সিজেন পাওয়া যাবে, মানে কত আয়তন অক্সিজেন পাওয়া যাবে। তাহলে আমাকে অক্সিজেনেরটা কি করতে বলছে ভাইয়া, বের করতে বলছে, তাই না? তাহলে KClO3 দিয়ে অক্সিজেনটা বের করতে বলছে, তাহলে বুঝবে এটা আমার স্টোইকিওমেট্রি ফর্মুলার ম্যাথ। এখন এই স্টোইকিওমেট্রি ফর্মুলার ম্যাথ করতে গেলে তোমাকে বিক্রিয়া লিখতে হবে। তো বিক্রিয়া লিখতে গিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নাই, প্রশ্নে বিক্রিয়া সম্পর্কে সব ইনফরমেশন দেওয়া থাকবে, তোমার কোনো প্যারা নেওয়ার দরকার নাই। তো তুমি দেখো KClO3-কে তাপ দিয়ে বলেই দিছে কি পাওয়া যাবে, কোশ্চেনই সব বলা থাকবে কি পাওয়া যাবে, অক্সিজেন। তাহলে উৎপাদে কি উৎপন্ন হবে, অক্সিজেন উৎপন্ন হবে। এবার ফার্স্টে যেটা দেওয়া থাকবে সেটার সমতা করবা, অক্সিজেন পাওয়া যাবে। তাহলে অক্সিজেন কয়টা আছে, এখানে 3টা, এখানে কয়টা, 2টা। তাহলে সমতা করার জন্য কি করতে হবে, এটাকে 2 দিয়ে গুণ, এটাকে কয় দিয়ে গুণ, 3 দিয়ে গুণ, শেষ, আমার অক্সিজেন হয়ে গেল। এবার বাকিটা লিখলে লেখো, না লিখলে নাই। তো বাকি আর কি বাকি আছে দেখো তো, অক্সিজেন তো সমতা হয়ে গেল, বাকি আছে KCl। তাহলে এখানে থাকতেছে 2 অণু KCl। ওকে, এখন কি বলছে, কার সম্পর্কে ইনফরমেশন দিছে তোমরা একটু লক্ষ্য করে দেখো ভাইয়া, আমার এখানে ইনফরমেশন দেওয়া পটাশিয়াম KClO3 সম্পর্কে, রাইট? বের করতে বলছে কোনটা, অক্সিজেনেরটা। তাহলে একজনেরটা দিয়ে আরেকজনেরটা বের করতে বলছে, তাই এদের মধ্যে আমরা স্টোইকিওমেট্রি ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে কি হবে, N of KClO3 ডিভাইডেড বাই 2, এই সবটা ভাগ হয়ে যাবে, ইকুয়াল টু হবে N of অক্সিজেনের মোল সংখ্যা ডিভাইডেড বাই 3। এবার প্রথমে দেখো KClO3 কি দেওয়া, ভর দেওয়া। ভর দেওয়া থাকলে আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করব ভাইয়া, W/m ডিভাইডেড বাই 2, n এর জায়গায় বসাবো W/m ইকুয়াল টু N of অক্সিজেন। দেখো তো অক্সিজেনের জন্য কি বের করতে বলছে, এসটিপিতে আয়তন। তোমরা সবাই জানো এসটিপি থাকলেই n এর জায়গায় কোন ফর্মুলা বসায়, VSTP/22.4 ডিভাইডেড বাই 3। ওকে, তো এবার ভ্যালুগুলো তুমি বসায় দাও। প্রথমে আসে ডাব্লিউর মান হচ্ছে 5 গ্রাম, তাহলে 5 ডিভাইডেড বাই KClO3-র ভর কত একটু হিসাব করে দেখো। পটাশিয়ামের জন্য হচ্ছে 39.1, তারপরে এটা হচ্ছে 39.1, তারপর হচ্ছে 35.5, তারপর হচ্ছে 16 × 3, 3 × 16 48। তো যোগ করে দেখো কত আসে, 100 কত জানি আসবে, 122.6 মেবি 122.6। তোমরা একটু করে দেখো কত আসে, ক্যালকুলেশন করে দেখো কত, দেখি তো আমি, 39.1 যোগ 35.5 যোগ 16 × 3, 120, হ্যাঁ 122.6 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু এই VSTPর মান বের করবো, VSTP/22.4 ডিভাইডেড বাই 3। ক্যালকুলেশন করো, সবার মান জানো, দেখো VSTPর ভ্যালুটা জানো না, এই VSTPর ভ্যালুটা বের করে ফেলবা। তো এই অঙ্কগুলো আমরা এইভাবেই করব। হ্যাঁ, আমরা এগুলো ঐকিক নিয়মে করতে পারি, বাট ঐকিক নিয়ম করব না, আমরা এইভাবেই এই সূত্রে অ্যাপ্লাই করে করব। কেন, কারণ এতে তাহলে আমাদের অনেক বড় বড় অঙ্ক ছোট হয়ে যাবে। মানে একটা অঙ্ক ঐকিক নিয়মে করবো, আরেকটা অঙ্ক ফর্মুলা দিয়ে করবো, এরকম তো হয় না, সব অঙ্ক আমরা একই ফর্মুলা দিয়ে করব। ঠিক আছে, আই হোপ বুঝতে পারছো। আরেকটা অঙ্ক করি, তাহলে আরেকটু বুঝতে পারবা।
বলছে 1 কেজি চুনাপাথরকে উত্তপ্ত করলে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। খুবই সহজ একটা প্রশ্ন। 1 কেজি চুনাপাথরকে উত্তপ্ত করলে, তো দেখতেই পাচ্ছ বলে দিছে চুনাপাথরকে উত্তপ্ত করতে, আমাদের চুনাপাথর মানে ক্যালসিয়াম কার্বনেট। তুমি যদি এটাকে উত্তপ্ত করো কি তৈরি হবে ভাইয়া বলো তো? বলেই দিছে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। এবং তোমরা জানো চুনাপাথরকে উত্তপ্ত করলে কি হয়? ক্যালসিয়াম কার্বনেট আর ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তো এইটা হলো সবথেকে সহজ প্রশ্ন এখানে। এখন দেখো কার সম্পর্কে ইনফরমেশন দেওয়া? চুনাপাথর সম্পর্কে, মানে ক্যালসিয়াম কার্বনেট সম্পর্কে। কি বের করতে বলছে? কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, তাহলে কার্বন ডাইঅক্সাইডের ভর বের করতে বলছে। তাহলে একটা দিয়ে আরেকটা বের করতে বলছে, তাহলে এদের মাঝখানে স্টোইকিওমেট্রিক ফর্মুলা NCaCO3 ডিভাইডেড বাই 1, তো ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু N অফ কার্বন ডাইঅক্সাইড ডিভাইডেড বাই 1। তো নিচে 1 তো আর থাকলে লেখা লাগে না, তো না লিখলেও হবে। এখন ক্যালসিয়াম কার্বনেটের কী দেওয়া? ভর দেওয়া। ভর দেওয়া থাকলে কোন ফর্মুলা ভাইয়া? W/M। কার্বন ডাইঅক্সাইডেরও কি? ভর দেওয়া। কী বের করতে বলছে? কত গ্রাম, ভর বের করতে বলছে। তাহলে ভাই এর জন্যও কি বসাবো? W/M। এখন এই W কাটা, এই M কাটা, তাই না? না, এই W/M এটা হচ্ছে তোমার কি? ভর বাই আণবিক ভর, এটাও ভর বাই আণবিক ভর। এখানে Wর ভ্যালু দেওয়া আছে 1000 কেজি, বাট আমার লাগবে গ্রামে। তাহলে 1000 ডিভাইডেড বাই ক্যালসিয়াম কার্বনেটের ভর হচ্ছে 100 ইকুয়াল টু W হচ্ছে বের করব, নিচে কারটা বের করবো, কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর হচ্ছে 44। তো এখান থেকে জাস্ট W ভ্যালুটা বের করে ফেললেই অ্যান্সার হয়ে গেছে। সহজ, একদম সহজ এগুলা। হ্যাঁ, এটা করি। 1 কেজি চুনাপাথরকে গাঢ় HCl দ্রবীভূত করলে STP-তে কত আয়তন কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে? তো সিম্পল, বলেই দিচ্ছে। দেখো বিক্রিয়াটা চেঞ্জ হয়েছে খালি। কী হচ্ছে? চুনাপাথর ক্যালসিয়াম কার্বনেটকে কার মধ্যে দ্রবীভূত করছো? HCl এ দ্রবীভূত করছো। অ্যান্ড তোমরা সবাই জানো HCl এর সাথে ক্যালসিয়াম কার্বনেট দ্রবীভূত করলে কি তৈরি হয়? ক্যালসিয়াম ক্লোরাইড, তারপরে কি বলতো? কার্বন ডাইঅক্সাইড, আর তৈরি হয় কি? পানি। তো সমতা করার জন্য এখানে দেওয়া লাগবে 2, আর কিছুই না। কার সম্পর্কে ইনফরমেশন দেওয়া গাইজ? দেখো খেয়াল করে দেখো, আমার 1 কেজি চুনাপাথর অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট সম্পর্কে ইনফরমেশন দেওয়া। কারটা বের করতে বলছে বলো তো? STP-তে কত আয়তন কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডটা বের করতে বলছে। তাহলে N অফ CaCO3 ডিভাইডেড বাই 1 লেখার দরকার নেই, N অফ CO2 ডিভাইডেড বাই 1। এটার ভর দেওয়া আছে, তাই এর জন্য W/M। এটার আয়তন বের করতে বলছে, তাই VSTP/22.4। শেষ, ক্যালকুলেশন করলেই অঙ্ক শেষ। সহজ, সবাই পারবা এগুলা। ওকে, এবার দেখো এই অঙ্কটাতে একটা জিনিস খেয়াল করো। এটা অঙ্ক না, এখানে একটা জিনিস জাস্ট ইন্টারেস্টিং একটা জিনিস লক্ষ্য করো। বলছে চুনাপাথরের নমুনায় 90% ক্যালসিয়াম কার্বনেট আছে। 150 গ্রাম চুনাপাথরে কী পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট আছে? তো দেখো চুনাপাথরের নমুনায় 90% ক্যালসিয়াম কার্বনেট আছে। 150 গ্রাম চুনাপাথরে কী পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট আছে? তো খুব সিম্পল। এখানে যেই ব্যাপারটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে আগে একটা জিনিস বোঝার ট্রাই করো এই জায়গা থেকে। ভাইয়া চুনাপাথরের নমুনায় 90% ক্যালসিয়াম কার্বনেট আছে। তো সবসময় মনে রাখবা, বড়টা থেকে যদি ছোটোটা বের করতে বলে তাহলে পার্সেন্ট দিয়ে গুণ করতে হয়, আর ছোটোটার ভর থেকে যদি বড়টার ভর বের করতে বলে তাহলে পার্সেন্ট দিয়ে ভাগ করতে হয়। কীরকম? দেখো তোমারে বললাম চুনা পাথরের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট আছে, তাহলে চুনা পাথর হচ্ছে তোমার বড়, ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে ছোট। তাহলে তুমি যখন বড়টা থেকে ছোটোটা বের করবা তোমাকে কি করতে হবে ভাইয়া? তোমাকে পার্সেন্ট দিয়ে গুণ করতে হবে। আর যখন ছোট থেকে বড় বের করব তখন হচ্ছে পার্সেন্ট দিয়ে ভাগ। তাহলে কি বলছি? বড় থেকে ছোট, ছোট কি করব আমরা বলো তো? পার্সেন্ট দিয়ে গুণ, পার্সেন্ট দিয়ে গুণ। আর যখন আমাদের ছোট থেকে বড় বের করতে বলবে, ছোট থেকে বড়, তখন আমরা কি করব ভাইয়া? পার্সেন্ট দিয়ে ভাগ। ওকে, এটা হচ্ছে কাহিনী। এখন তোমাকে বলছে চুনা পাথরের নমুনায় 90% ক্যালসিয়াম কার্বনেট আছে। দেখো তো ভরটা কার দেওয়া? 150 গ্রাম চুনা পাথরে কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট আছে? তাহলে মানে দেখো ভরটা কার দেওয়া? চুনা পাথরের দেওয়া, মানে বড় জিনিসের ভর দেওয়া। কি বের করতে বলছে? ক্যালসিয়াম কার্বনেট, মানে ছোটোটা বের করতে বলছে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে গুণ করতে হবে। তাহলে এই 150কে আমি যদি 0.9 দিয়ে গুণ করে দেই তাহলে হচ্ছে আমি ক্যালসিয়াম কার্বনেটের ভরটা পেয়ে যাব। বুঝতে পারছো? ক্যালসিয়াম কার্বনেটের ভরটা আমি তাইলে পেয়ে যাব। এখন তারপরের অঙ্কটাতে দেখো কি বলছে? চুনা পাথরের নমুনায় 90% ক্যালসিয়াম কার্বনেট আছে, একই কথা। বাট এবার কি বলছে? 150 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থাকলে কি পরিমাণ চুনা পাথর আছে? তাহলে ভরটা এবার কার দেওয়া? ছোটোটার ভর দেওয়া। কারটা বের করতে বলছে? চুনা পাথরেরটা। তোমরা সবাই জানো চুনা পাথরের ভিতরে ক্যালসিয়াম কার্বনেট আছে, এটা হইলো চুনা পাথর, চুনা পাথর। তাহলে এবার ভর কার দেওয়া?
ক্যালসিয়াম কার্বনেটের দেওয়া, কারটা বের করতে বলছে? চুনা পাথরেরটা। তাহলে ছোটোটা থেকে বড়টা বের করতে বলছে, তাহলে আমরা কি করব বলো তো? পার্সেন্ট দিয়ে ভাগ করে দিব। তাহলে এবার এই 150 গ্রামকে 0.9 দিয়ে যদি তুমি ভাগ করো, ভাগ করলে হচ্ছে তুমি চুনা পাথরেরটা পেয়ে যাবে। ঠিক সিমিলারলি তোমাকে আমি বললাম বাতাসে 70% নাইট্রোজেন আছে, নাইট্রোজেন আছে, ধরে এরকম বললাম বাতাসে 70% নাইট্রোজেন আছে। এখন তোমার বললাম বাতাসের আয়তন, হ্যাঁ, ধরো তোমাকে বললাম 20 লিটার হলে নাইট্রোজেনের আয়তন কত? নাইট্রোজেনের আয়তন কত? ধরো এরকম একটা প্রশ্ন করলাম। তাহলে এবার তুমি দেখো তো, বলো তো, বাতাসের মধ্যে নাইট্রোজেন থাকে নাকি নাইট্রোজেনের মধ্যে বাতাস থাকে? কোনটা বলো তো? বাতাসের মধ্যে নাইট্রোজেন থাকে। তাহলে কে বড়? বাতাস বড়, নাইট্রোজেন কি ছোট। তাহলে আমাকে এখন কোনটা দিয়ে কোনটা বের করতে বলছে? বাতাসের আয়তন 20 লিটার, নাইট্রোজেনের আয়তন কত? অর্থাৎ বড়টা থেকে ছোটটা বের করতে বলছে। তাহলে বড়টা থেকে ছোটটা বের করলে পার্সেন্ট দিয়ে কি করব? গুণ করব। ক্লিয়ার? আর যদি বলতো এখানে নাইট্রোজেনের আয়তন 10 লিটার হইলে বাতাসের আয়তন কত, তখন কি করতাম? তখন হচ্ছে আমরা পার্সেন্ট দিয়ে ভাগ করতাম। তো এরকমই একটা ম্যাথ হচ্ছে এখানে দেওয়া আছে। দেখো কি বলছে, চুনাপাথরের নমুনায় 95% ক্যালসিয়াম কার্বনেট আছে। ওকে, ভালো কথা আছে। এখন বলছে ওই 150 গ্রাম চুনাপাথরের সাথে গাঢ় HCl এর বিক্রিয়ায় 750 মিলিমিটার মার্কারি চাপে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত আয়তন কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে। তা আমার আগে ফার্স্টে বিক্রিয়া লিখতে হবে। বিক্রিয়াটা কে? চুনাপাথর, মানে কি ক্যালসিয়াম কার্বনেটের সাথে কার বিক্রিয়া? HCl এর বিক্রিয়া। বিক্রিয়া করে কি তৈরি করে? ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড, আর তৈরি করে হচ্ছে তোমার পানি। এখন সমতা করার জন্য এখানে দেওয়া লাগবে হচ্ছে 2। তো তুমি দেখো তো কাজ সম্পর্কে ইনফরমেশন দেওয়া, চুনা পাথর দেওয়া আছে, এই চুনা পাথরের ভর দেওয়া আছে, রাইট? তাহলে চুনা পাথর মানে কি? ক্যালসিয়াম কার্বনেট। এখন এই চুনা পাথরের সাথে গাঢ় HCl এর বিক্রিয়ায় 750 মিলিমিটার মার্কারি চাপে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত আয়তন কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে? কত আয়তন কার্বন ডাইঅক্সাইড? তাহলে কার্বন ডাইঅক্সাইডটা বের করতে হবে। কারটা দেওয়া? ক্যালসিয়াম কার্বনেটটা দেওয়া। তাহলে এদের মাঝখানে আমাদের স্টোইকিওমেট্রি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। NaClCO3 = N অফ কার্বন ডাইঅক্সাইড। যেহেতু সহগ 1 তাই ভাগ করলাম না। এখন এই যে ক্যালসিয়াম কার্বনেট, এই ক্যালসিয়াম কার্বনেটের কি দেওয়া? ভর দেওয়া। তাই এর জন্য আমরা বসাবো W/m। এখানে যে কার্বন ডাইঅক্সাইড আছে, কার্বন ডাইঅক্সাইডে কি বের করতে বলছে? আয়তন। বাট সেটা কি STP-তে? না, সেটা কোথায়? একটা নির্দিষ্ট তাপমাত্রা 150 ডিগ্রি এবং চাপে। তো নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপে যদি আয়তন বের করতে হয়, তখন n এর জায়গায় কোন ফর্মুলা বসায়? PV/RT, এই ফর্মুলা বসাইতে হয়। তাহলে আমরা এখানে বসাবো PV/RT। তাহলে এখানে দেখো ডাব্লিউর মান, এই প্রথমে বসাবো ক্যালসিয়াম কার্বনেটের ভর। ডাব্লিউ কত দেওয়া? দেখো তো ভর কত দেওয়া? 150 গ্রাম। ডিভাইড বাই আণবিক ভরটা কার বলো তো? ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর। তো এই জায়গাতেই আমরা ভুলটা করে ফেলি। কেন ভুলটা করে ফেলি আগে একটু বুঝো। ভাই 150 গ্রাম যে তুমি বসালা, সেটা কার ভর? চুনা পাথরের ভর। বাট আমার যে এখানে মোল, এটা কার মোল? ক্যালসিয়াম কার্বনেটের মোল। তাহলে এই ভরটা কার ভর? ক্যালসিয়াম কার্বনেটের ভর। এখন তোমাকে বলে দিচ্ছে চুনা পাথরের নমুনায় 95% ক্যালসিয়াম কার্বনেট আছে। তাহলে 150 গ্রামের মধ্যে কতটুকু ক্যালসিয়াম কার্বনেট আছে? কি করতে হবে? বড়টার ভর দেওয়া, ছোটটা বের করতে বলবে, তাই কি 95% দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে দেখো আমার ক্যালসিয়াম কার্বনেটের ভর জানি, ভর বাই আণবিক ভর হয়ে গেল। এবার দেখো চাপ, চাপটা খেয়াল করো, 750 মিলিমিটার মার্কারি চাপ। এটাকে অ্যাটমসফিয়ারে নিতে হবে। তো অ্যাটমসফিয়ারে কীভাবে নেয়? 750-কে 760 দিয়ে ভাগ করে দিলে অ্যাটমসফিয়ারে চলে যায়। ইন্টু ভি, আয়তন। আয়তন আমাকে বের করতে বলছে, কত আয়তন পাওয়া যাবে। আর এর মান আমরা সবাই জানি 0.0821, আর হচ্ছে ইন্টু টি এর মান কত? 150 ডিগ্রি সেলসিয়াস। তো 150 যদি 273 সাথে যোগ করো আসবে 423 কেলভিন। তো খেয়াল করে দেখো, আমি এখানে সবার ভ্যালু জানি, খালি ভি এর ভ্যালু জানি না। এই ভি এর ভ্যালুটা বের করলেই এটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, সো খুবই সহজ। দেখো এই স্টোইকিওমেট্রির অঙ্ক, মানে এটাও আমরা স্টোইকিওমেট্রি দিয়েই করলাম, বাট এখানে শুরুতে পার্সেন্টেজ দেওয়া আছে। তো এরকম যদি শুরুতে পার্সেন্টেজ দেওয়া থাকে, প্যারা খাওয়ার কোনো দরকার নাই। তুমি দেখবা তোমার কোন কোন ইনফরমেশান দেওয়া আছে, যখন পার্সেন্টেজটা দরকার হবে তখনই বসাই দিবা। যেমন আমার এখানে ভর দরকার ক্যালসিয়াম কার্বনেটের, বাট আমার যে ভরটা দেওয়া আছে সেটা হচ্ছে চুনা পাথরের। তা আমার তো চুনা পাথরের ভরের দরকার নেই, আমার ক্যালসিয়াম কার্বনেটের ভরের দরকার। তাই ক্যালসিয়াম কার্বনেটের ভরটা এই পার্সেন্টেজকে ইউজ করে আমি বের করে নিয়েছি। ক্লিয়ার? ওকে, তো
এগুলো হচ্ছে আমাদের স্টোইকিওমেট্রি ফর্মুলার ম্যাথ। এবার আমরা যেটা দেখবো স্টোইকিওমেট্রি ফর্মুলা সব থেকে ইম্পর্টেন্ট, এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভেজাল বা সংযুক্তির ম্যাথ। এখন ভাইয়া এই ভেজাল বা সংযুক্তির ম্যাথ তুমি কিভাবে করবা? ভেজাল বা সংযুক্তির ম্যাথের নোট মানে কনসেপ্টটা কি? মনে রাখবা ভেজাল বা সংযুক্তির অঙ্কের মধ্যে সবসময় মনে রাখবা ভেজালের ম্যাথে যার ভেজাল বের করতে বলবে অলওয়েজ তার ভর বের করব। যার ভেজাল বের করতে বলবে অলওয়েজ তার ভর বের করব। সংযুক্তির ম্যাথে যার সংযুক্তি বের করতে বলবে অলওয়েজ তার ভর বের করব। সোজা কথা। এখন তোমাকে ভেজাল বের করতে বলবে, যার ভেজাল বের করতে বলবে তুমি তার ভর বের করবা। অঙ্ক করার উদ্দেশ্যই হচ্ছে তার ভর বের করা। যার সংযুক্তি বের করতে বলবে অঙ্ক করার উদ্দেশ্যই হচ্ছে কি তার ভর বের করব। এবং দুইটা আসলে একই ম্যাথ, ভেজালের অঙ্ক এবং সংযুক্তির অঙ্ক দুইটা আসলে একই ম্যাথ। এই ধরনের ম্যাথে শুরুতে একটা ভর দেওয়া থাকে, ওইটা নিয়ে লাস্টে কাজ করব। মানে এই ধরনের অঙ্কগুলোতে ভেজাল বা সংযুক্তির অঙ্কে শুরুতে একটা ভর দেওয়া থাকবে, যেই ভরটা নিয়ে আমরা কাজ করব না, এই ভরটা নিয়ে আমরা সবার লাস্টে কাজ করব। ওকে, কোনো বিক্রিয়ার কথা উল্লেখ না থাকলে আণবিক ভর নিয়ে কাজ করব। যদি কোনো বিক্রিয়ার কথা উল্লেখ না থাকে তাহলে আণবিক ভর নিয়ে কাজ করতে হয়, বিক্রিয়া যদি বলে না থাকে। তো যাই হোক, আমাদের এখানে বিক্রিয়া বলাই থাকে এই ধরনের অঙ্কে। তো অঙ্কটা কি আরেকবার বলি, ভেজালের ম্যাথে যার ভেজাল বের করতে বলবে অলওয়েজ তার ভর বের করবা, এবং শুরুতে একটা ভর দেওয়া থাকবে, যেই ভরটা নিয়ে শুরুতে কাজ করব না ওইটাকে সবার লাস্টে ইউজ করব। ওকে, তো চলো আমরা একটা অঙ্ক করলেই বুঝতে পারবো কি বলছে। ভেজালযুক্ত 12.2 গ্রাম চুনাপাথরের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় 1.5 অ্যাটমসফিয়ার চাপে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 200 ml কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, ভেজালের পার্সেন্টেজ কত? খেয়াল করো, ভেজালযুক্ত 12.2 গ্রাম চুনাপাথরের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় 1.5 অ্যাটমসফিয়ার চাপে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 200 ml কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, 200 ml কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, ভেজালের শতকরা পার্সেন্টেজ কত? তাহলে কি বের করতে বলছে? ভেজালের পার্সেন্টেজ বের করতে বলছে, রাইট? ভেজালটা কার মধ্যে আছে? ভেজালযুক্ত 12.2 গ্রাম চুনাপাথরের সাথে, রাইট? তাহলে তোমার উদ্দেশ্য কি বলো? ভেজাল কার মধ্যে আছে? চুনাপাথরের মধ্যে। তাইলে আমার উদ্দেশ্য কি বলো তো? অঙ্কের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে চুনাপাথরের ভর বের করব। চুনাপাথরের ভর বের করব, ভর বের করব, এটা হচ্ছে আমার উদ্দেশ্য। তাহলে অঙ্ক করার উদ্দেশ্য হচ্ছে চুনাপাথরের ভর বের করা। এখন বিক্রিয়ার কথা বলা আছে নাকি? আছে। কি আছে? চুনাপাথরের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া। এবং এই ভেজালের অঙ্কে সবসময় শুরুতে একটা ভর দেওয়া থাকবে, এটা বলছিলাম। এটাকে লাস্টে কাজে লাগাবো। এটাকে এখন কাজে লাগাবো না, এটাকে কখন কাজে লাগাবো? লাস্টে। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে বিক্রিয়া লিখতে হবে। সেই বিক্রিয়াটা কার সাথে কার বিক্রিয়া? চুনাপাথরের সাথে। চুনাপাথরের সাথে আমাদের চুনাপাথর, চুনাপাথর মানে কি? ক্যালসিয়াম কার্বনেট। এর সাথে কার বিক্রিয়া? সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া। তো ভাইয়া চুনাপাথরের সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করলে কি তৈরি করে? তৈরি করে ক্যালসিয়াম সালফেট, আর তৈরি করে হচ্ছে তোমার এখানে কার্বন ডাইঅক্সাইড, আর তৈরি করে হচ্ছে পানি। ওকে, তো এখন তুমি খেয়াল করো আমার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে চুনাপাথরের ভর বের করব। যার মধ্যে ভেজাল তার ভর বের করব। তাহলে এখানে ভেজাল কার মধ্যে? চুনাপাথরের মধ্যে। তাহলে উদ্দেশ্য হচ্ছে এর ভর বের করা। এখন তাইলে দেখো, ইনফরমেশান স্টোইকিওমেট্রি ফর্মুলা যে অ্যাপ্লাই করব, কার সাথে অ্যাপ্লাই করব? ইনফরমেশান কার সম্পর্কে দেওয়া? ইনফরমেশান দেওয়া 1.5 অ্যাটমসফিয়ার চাপে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 200 ml কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তার মানে এই কার্বন ডাইঅক্সাইড সম্পর্কে ইনফরমেশান দেওয়া। তাহলে আমি যে স্টোইকিওমেট্রি ফর্মুলা অ্যাপ্লাই করব, এটা অ্যাপ্লাই করব কার মধ্যে? N of CaCO3 ইকুয়াল টু N of কার্বন ডাইঅক্সাইড, এদের মাঝখানে। এখন দেখো তো, এই যে ক্যালসিয়াম কার্বনেট, উদ্দেশ্য কি? এর ভর বের করা। তাহলে এর জন্য কি? W/M একবারে বসাই দিলাম, W/M, অর্থাৎ W/M মানে এর ভরটা বসাই দিলাম আমি। এখানে কার্বন ডাইঅক্সাইড, দেখো তো ভাইয়া কার্বন ডাইঅক্সাইডের কি দেওয়া? চাপ দেওয়া, তাপমাত্রা দেওয়া, আয়তন দেওয়া। তো চাপ তাপ আয়তন দিলে আমরা এনের জায়গায় কোন ফর্মুলা বসাই? PV/RT, N ইকুয়াল টু PV/RT। তাহলে এই জায়গাতে আমরা বসাবো PV/RT। তো একবারে বসাই দিই। P এর মান হচ্ছে 1.5, ভি এর মান কত ভাইয়া বলো তো? ভি এর মান 200 ml, এটাকে লিটারে কনভার্ট করতে হবে, তাহলে 0.2 লিটার। আর এর মান 0.0821 ইন্টু টি এর মান কত? কত ডিগ্রি সেলসিয়াস? 50 ডিগ্রি সেলসিয়াস। তার মানে 273-এর সাথে 50 যোগ করে দিবা। তো 50 যদি তুমি যোগ করে দাও, 273 যোগ 273, সরি 50 ডিগ্রি সেলসিয়াস, শেষ।
এই তো ক্যালকুলেশন করলেই আমাদের অ্যান্সার হয়ে গেছে। এটা মনে আসবে 323 কেলভিন। তো এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা ডাব্লিউর ভ্যালুটা পেয়ে যাব। ওকে, এই যে ডাব্লিউ আমার উদ্দেশ্য ছিল যার মধ্যে ভেজাল তার ভর বের করা, তার ভর আমি বের করে ফেলছি। এই যে তুমি ভরটা বের করছো, এই ভরটা হচ্ছে তোমার ভাই বিশুদ্ধ ভর। এই ভরটা কি ভর? এই ভরটা তোমার বিশুদ্ধ ভর, এটা হচ্ছে তোমার বিশুদ্ধ ভর। ওকে, তাহলে আমি যে ভরটা বের করলাম এটা হচ্ছে বিশুদ্ধ। ক্লিয়ার? তাহলে এখন আমাকে কি বের করতে বলছে? ভেজালের পার্সেন্টেজ। এখন তাহলে ফার্স্ট কাজ হচ্ছে ভেজাল কতটুকু আছে এটা বের করার। তো এই ভেজাল কতটুকু আছে কেমনে বের করব? এইবার হচ্ছে আমি ওই শুরুটার কাছে যাব। শুরুতে আমার একটা ভর দেওয়া আছে 12.2 গ্রাম। এই যে শুরুতে যে ভরটা দেওয়া আছে, এই ভরটার মধ্যে আমাদের ভেজালও আছে, বিশুদ্ধও আছে। তাহলে ভাই আমাদের সুতরাং ভেজাল কতটুক মানে মোট কত? মোট হচ্ছে আমাদের 12.2 গ্রাম। তাহলে তোমরা বলো তো তাহলে ভেজাল কত? ভেজাল হবে এই 12.2 থেকে এই যে অঙ্ক করে কষ্ট করে যেটা বের করছি সেটা হচ্ছে বিশুদ্ধ, এই বিশুদ্ধটা বিয়োগ করে দিবা, এটা হচ্ছে আমাদের ভেজাল। ওকে, তাহলে আমি ভেজাল পেয়ে গেলাম। এখন বলো তো পার্সেন্টেজ কেমনে বের করে? যে কোনো কিছুর পার্সেন্টেজ, উপরে তার ভর নিচে মোট ভর ইন্টু 100%। তাহলে বলো তো আমি যদি ভেজালের পার্সেন্টেজ বের করি তাহলে উপরে কি যাবে? ভেজাল। ভেজাল কত? 12.2 মাইনাস বাক্স, নিচে কত? মোট। মোট কত? 12.2 ইন্টু কত? 100%। শেষ, ক্যালকুলেশন করলেই অঙ্ক শেষ। ওকে, তো এইভাবে হচ্ছে আমরা ভেজালের অঙ্কগুলো করব, যে যার ভেজাল বের করতে বলবে তারই ভর বের করব, যেই ভরটা বের করবো সেটা বিশুদ্ধ ভর, পরে মোট থেকে বিয়োগ করে দিলে আমাদের ভেজাল বের হয়ে যাবে এবং তারপরে আমরা অঙ্কটা করে ফেলতে পারবো। ঠিক আছে, চলো আমরা আরেকটা অঙ্ক করি। এই যে অঙ্কটা দেখো, আবারও 16.2 গ্রাম ভেজালযুক্ত সোডিয়াম কার্বনেটের সাথে HCl এর বিক্রিয়ায় এসটিপিতে 400 ml কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, ভেজালের শতকরা পরিমাণ নির্ণয় করো। দেখো ভাইয়া, আমাকে কিন্তু আবারও কিন্তু আমাকে ভেজাল বের করতে বলছে, রাইট? তাহলে যেহেতু ভেজাল বের করতে বলছে, ভেজাল বের করতে বললে বলো তো আমরা কি বের করব? আমরা হচ্ছে ভর বের করব। কার ভর? এবার সোডিয়াম কার্বনেটের ভর। তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে, অঙ্কের উদ্দেশ্য কি? Na2CO3 এর সোডিয়াম কার্বনেটের ভর বের করা, এটা আমার উদ্দেশ্য। ফার্স্ট কাজ, এটা উদ্দেশ্য। তাহলে আমার এখন ফার্স্টে বিক্রিয়াটা লিখতে হবে। তো বিক্রিয়াটা আমি কীভাবে লিখব? দেখো, সোডিয়াম কার্বনেটের সাথে কার বিক্রিয়া? HCl এর বিক্রিয়া। তো বিক্রিয়া করে কি তৈরি করে তোমরা সবাই জানো, সোডিয়াম ক্লোরিনের সাথে গিয়ে তৈরি করে সোডিয়াম ক্লোরাইড। আর কার্বনেট থাকলে কার্বন ডাইঅক্সাইড আর পানি, এটা তো কমন। তো সমতা করার জন্য এখানে 2 দেওয়া লাগবে, আর কিছুই না। ওকে, তো দেখো আমি মোটামুটি জানি, এবং আমার উদ্দেশ্য, অঙ্ক করার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে এইটার ভর বের করা, এর ভর বের করা। ওকে, কার সম্পর্কে ইনফরমেশান দেওয়া? কার্বন ডাইঅক্সাইড সম্পর্কে। তাহলে আমার এখন এই দুজনের মাঝখানে স্টোইকিওমেট্রি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমি কি লিখব? N of Na2CO3 ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু N of কার্বন ডাইঅক্সাইড ডিভাইড বাই 1। যেহেতু তো সমতা করার জন্য 2 অণু, আচ্ছা দাঁড়াও, এখানে 2 দেওয়া লাগবে, এখানেও 2 এখানে 2 দেওয়া লাগবে না। ওকে, সমতা করার জন্য ওটা দরকার নেই। তাহলে দেখো সমতা, যা ওটা দরকার নেই, সমতা না করলে হবে। N of Na2CO3 জাস্ট মেইন জিনিসের সমতা করলেই হয়, ইকুয়াল টু N of কার্বন ডাইঅক্সাইড। তো তোমরা একটু দেখো, এইটার ভর বের করব। তাহলে এর জন্য অবশ্যই কি W/M, এবং এর ভর আণবিক ভর 106, একবারেই বসাই দিলাম, ইকুয়াল টু কার্বন ডাইঅক্সাইড। এই যে কার্বন ডাইঅক্সাইডের কী দেওয়া ভাইয়া? STPতে আয়তন দেওয়া। আর STPতে আয়তন দিলে আমরা এনের জায়গায় কোন ফর্মুলা বসাই? V/22.4। তো STPতে আয়তনটাকে আমরা 22.4 দিয়ে ভাগ করে দিব। তাহলে আয়তন কত? 400 ml, তার মানে কি 0.4 লিটার ডিভাইডেড বাই 22.4। এবার ক্যালকুলেশন করলে তুমি এখান থেকে ডাব্লিউর মান অর্থাৎ এর ভরটা পেয়ে যাবা। তাহলে দেখো আমি কিন্তু সোডিয়াম কার্বনেটের ভরটা পেয়ে গেছি। এই যে ভরটা পাইছি বলো তো, এটা কি ভেজাল না বিশুদ্ধ? এটা হচ্ছে আমাদের বিশুদ্ধ ভর। ওকে, তাহলে বলো তো এখান থেকে আমাদের ভেজাল কতটুকু হবে? তাহলে বিশুদ্ধ যদি পাই, তাহলে বলো তো ফার্স্টে বলো তো মোট কত? আমাদের মোট কত হবে বলো তো? মোট কত দেওয়া আছে প্রশ্ন? মোট কত একটু কমেন্ট করে জানাই দাও তো, মোটটা কত? মোট কত একটু কমেন্ট করে জানাই দাও সবাই, আমাদের মোট ভ্যালুটা কত? আমাদের মোট কত?
সবাই একটু কমেন্ট করে দেখি মোট কত, মোট 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি ওই গ্রুপটাতে একটু ঢুকে দাঁড়াও। সবাই অ্যান্সার পেয়ে গেছে, গুড। সবাই বলছে মোট হচ্ছে 16.2 গ্রাম, ভেরি গুড। মোট হচ্ছে 16.2 গ্রাম। আচ্ছা, মোট 16.2 গ্রাম। আচ্ছা, ভেরি গুড। এই জায়গাতেই আমাদের ভুল, আমরা এই জায়গাতেই ভুলটা করে ফেলছি, ছাগলের দল। এখানে মোট হচ্ছে 16.2 যোগ বাক্স, এটা হচ্ছে আমাদের মোট। এখন কেন এই 16.2 প্লাস বাক্স এইটা আমাদের মোট, এর কারণটা কি? কারণটা হচ্ছে একটু বুঝো ভাইয়া, মানে এই জায়গাতে একটা ট্রিক্স আছে। ট্রিক্সটা হচ্ছে, দেখো শুরুতে যে ভরটা দেওয়া থাকে এটাকে আমরা কাজে লাগাবো না, এটাকে লাস্টে কাজে লাগাবো, তোমাদেরকে তো বলছি, রাইট? কিন্তু এই জায়গাতে মজার ব্যাপারটা হচ্ছে, সেটা একটু সবাই একটু এখানে নোট করে রাখবা। যদি এরকম থাকে ভেজালযুক্ত এক্স গ্রাম, ভেজালযুক্ত এক্স গ্রাম যদি কথাটা উল্লেখ থাকে, তার মানে মনে রাখবা ভেজাল প্লাস বিশুদ্ধ দুইটা মিলাই এক্স গ্রাম। ভেজালযুক্ত এক্স গ্রাম মানে হচ্ছে ভেজাল প্লাস বিশুদ্ধ দুইটা মিলাই এক্স গ্রাম। আর যদি বলে এক্স গ্রাম ভেজালযুক্ত, তাইলে মনে রাখবা এটা মানে হচ্ছে শুধু ভেজালই হচ্ছে এক্স গ্রাম। তার মানে যেটা বুঝলাম, ভেজালযুক্ত ওয়ার্ডটা যদি আগে পরে থাকে, অঙ্কের কিন্তু পুরো জিনিসটাই চেঞ্জ হয়ে যায়, পুরো অঙ্কটাই চেঞ্জ হয়ে যায় যদি ভেজালযুক্ত ওয়ার্ডটা আগে পরে থাকে। দেখো খেয়াল করো, আগের অঙ্কে কি ছিল? ভেজালযুক্ত এক্স গ্রাম। আর পরের অঙ্কে কি বলছে দেখো তো, এত গ্রাম ভেজালযুক্ত, এক্স গ্রাম ভেজালযুক্ত। তার মানে এইখানে যে 16.2 গ্রাম আছে, এই 16.2 পুরাটাই হচ্ছে তোমার ভেজাল। ওকে, এখানে এটা তো বিশুদ্ধ, সুতরাং ভেজাল কত জানো? ভেজালই হবে এখানে 16.2 গ্রাম, ভেজালই 16.2 গ্রাম। তাহলে মোট কত? 16.2 ইন্টু বাক্স গ্রাম। তাহলে ভেজালের পার্সেন্টেজ কত হবে? ভেজালের পার্সেন্টেজ হবে, উপরে হবে ভেজাল 16.2, নিচে হচ্ছে মোট 16.2 প্লাস বাক্স ইন্টু 100। ওকে, সো দেখো খেয়াল করে দেখো কনসেপ্টটা, যে ভেজালযুক্ত ওয়ার্ডটা যদি ভাইয়া আগে পরে থাকে, পুরো অঙ্কটাই কী হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। ভেজালযুক্ত ওয়ার্ডটা আগে পরে থাকলে পুরো অঙ্কটাই চেঞ্জ হয়ে যাবে। ওকে, সৌরভ শেখ বলছে, ওরটা মনে হয় সঠিক হয়েছে, সৌরভ শেখ। ওকে, তাহলে দেখো ভেজালযুক্ত ওয়ার্ডটা যদি আগে পরে থাকে, পুরো অঙ্কই কী হয়ে যাবে গাইস? চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তো খুব লক্ষ্য করবে এই জায়গাতে ভেজালযুক্ত ওয়ার্ডটা আগে পরে আসে কিনা, ঠিক আছে? তাই হোক তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো যে কেন এখানে ভেজাল 16.2 গ্রাম, আর কেন আগের অঙ্কে ভেজাল আমরা এইভাবে বের করছি। রিজন একটাই, আগের অঙ্কে ভেজালযুক্ত ওয়ার্ডটা আগে ছিল, তার মানে ভেজাল এবং বিশুদ্ধ মিলাই ছিল অত গ্রাম। ক্লিয়ার? তো আমরা ধরো আরেকটা অঙ্ক করবো আমাদের, সেটা কি বলছে? এই অঙ্কটাও খুব সুন্দর একটা অঙ্ক। বলছে পিতল, কপার ও জিঙ্কের একটা সংকর ধাতু, 10 গ্রাম পিতলের উপর স্টিম চালনা করলে এসটিপিতে 400 ml 40 ml হাইড্রোজেন গ্যাস নির্গত হয়। কপার ও জিঙ্কের শতকরা সংযুক্তি নির্ণয় করো। তাহলে দেখো তো আবার কি বের করতে বলছে? শতকরা সংযুক্তি। তাহলে কি কার কপারের আর কার জিঙ্কের শতকরা সংযুক্তি বের করতে বলছে। ভাই যদি শতকরা সংযুক্তি বের করতে বলে, তোমাদেরকে মনে আছে কিনা, আমাকে সংযুক্তি বের করতে বলুক আর আমাকে তোমার ভেজাল বের করতে বলুক, আমরা অলওয়েজ কি বের করব? ভর বের করব। ওকে, তার মানে আমাদের কাজ হচ্ছে এখন ভর বের করা। আচ্ছা ফাইন, তাহলে কার মধ্যে দিচ্ছে? পিতল, কপার ও জিঙ্কের সংকর ধাতু, 10 গ্রাম পিতলের উপর স্টিম চালনা করলে। এখন তোমরা আগে বুঝো, ভেজাল এবং সংযুক্তের অঙ্কে শুরুতে যেই ভরটা দেওয়া থাকবে, এটাকে কখন ব্যবহার করব? এটাকে আমরা লাস্টে ব্যবহার করব। ফাইন, আমরা সব পেয়ে গেলাম। স্টিম চালনা করলে এসটিপিতে 40 ml হাইড্রোজেন নির্গত হয়। তো আমি যদি এবার অঙ্কটা করি, বিক্রিয়াটা লিখি, দেখো তো বিক্রিয়াটা কি? কপার আর কি দিয়ে তৈরি? জিঙ্ক দিয়ে তৈরি। পিতল হচ্ছে কপার আর জিঙ্ক দিয়ে তৈরি। এখন এর উপর দিয়ে তুমি স্টিম চালনা করলা, আবার এই জিঙ্কের উপর দিয়েও তুমি স্টিম চালনা করলা। স্টিম মানে কি ভাইয়া? জলীয় বাষ্প চালনা করলা। তো তুমি যদি ভাইয়া এদের উপর দিয়ে জলীয় বাষ্প চালনা করলে কি হবে? ভাই দেখো তো, কপার, তোমরা গতকালকে তড়িৎ রসায়নের ক্লাস করছো, সেখানে সক্রিয়তা সিরিজ ছিল। তো কপার কি সক্রিয়তা সিরিজে হাইড্রোজেনের চেয়ে নিচে, রাইট? তাহলে কপার কি এখান থেকে হাইড্রোজেনকে রিপ্লেস করতে পারবে? পারবে না। তাহলে ভাই বিক্রিয়াটা কে করবে বলো তো? বিক্রিয়া শুধুমাত্র জিঙ্ক করবে। তাহলে জিঙ্ক কিন্তু হাইড্রোজেনকে সরায় জিঙ্ক অক্সাইড আর হাইড্রোজেন তৈরি করতে পারবে।
ক্লিয়ার? তা এখন তোমার উদ্দেশ্য কি তাইলে বলো তো? তোমার উদ্দেশ্য হচ্ছে ভর বের করা। তাহলে এই বিক্রিয়া থেকে, এই বিক্রিয়া তো হয়ই নাই, তাহলে এই বিক্রিয়া নিয়ে তো আমি অঙ্ক করতে পারবো না। বিক্রিয়া তো এইটা হয়েছে, তাহলে এখান থেকে অঙ্ক করব। এখন কার কার ভর বের করতে হবে? আমার কপার আর জিঙ্কের। তা আমি এই বিক্রিয়া থেকে কারটা বের করতে পারবো? জিঙ্কেরটা বের করতে পারবো, রাইট? তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে জিঙ্কের ভর বের করা, রাইট? এখন কার সম্পর্কে ইনফরমেশন দেওয়া? দেখো এসটিপিতে 40 ml হাইড্রোজেন নির্গত হয়, তার মানে হাইড্রোজেনের সম্পর্কে আমার ইনফরমেশন দেওয়া। তাহলে স্টোইকিওমেট্রিক ফর্মুলা অ্যাপ্লাই হবে n অফ জিঙ্ক ইকুয়াল টু n অফ H2। ওকে, এটার সামনে সহগ কত? 1, তাই 1 দিয়ে নিচে 1 দিয়ে ভাগ, এটার সামনেও 1, তাই 1 দিয়ে ভাগ। এ ভাগ থাকলে লেখার দরকার নাই। এখন এই যে জিঙ্ক, এই জিঙ্কের ভর বের করবা, তাহলে W/M 65.5, জিঙ্কের ভর হচ্ছে 65.5। এখানে কি হাইড্রোজেন, হাইড্রোজেনের মোল সংখ্যা লাগবে। এখন দেখো তো হাইড্রোজেনের কি দেওয়া? এসটিপিতে আয়তন দেওয়া। তাহলে এর জন্য কি হবে বলো তো? 0.04 লিটারে নিতে হবে। 40 ml-কে লিটারে নিতে হবে। ওকে, তাহলে লিটারে নিতে হলে 0.04 ডিভাইডেড বাই এসটিপিতে বসছে। তাহলে এসটিপি বললে কত? 22.4। কারণ আমরা জানি এসটিপি বললে এন বের করার ফর্মুলা হচ্ছে V/22.4। তাহলে দেখো তো এখান থেকে ক্যালকুলেশন করলে আমি ভর পেয়ে যাচ্ছি না? এত গ্রাম। হ্যাঁ, এত গ্রাম কার ভর বলো তো? জিঙ্কের ভর। তাহলে আমি জিঙ্কের ভর পেয়ে গেছি। এখন আমার তো জিঙ্কের পার্সেন্টেজ লাগবে। তো ভাই জিঙ্কের পার্সেন্টেজ কেমনে নির্ণয় করবা বলো তো? জিঙ্কের পার্সেন্টেজ নির্ণয় করবা হচ্ছে উপরে যাবে জিঙ্কের ভর, নিচে যাবে হচ্ছে মোট ভর। মোট ভর কত? 10 ইন্টু কত? 100%। শেষ। ক্যালকুলেশন করলে আমার জিঙ্কের পার্সেন্টেজ পেয়ে যাচ্ছি, জিঙ্ক এত পার্সেন্ট। এখন আছে কি? জিঙ্ক আর কপার। তাহলে কপারের পার্সেন্টেজ কত হবে ভাইয়া? 100 থেকে বিয়োগ করে দাও। তুমি যদি 100 থেকে এই বাক্স বিয়োগ করে দাও, তাহলে তো তুমি কপারেরটা পেয়ে যাচ্ছ, তাই না? কেন? কারণ দুইটা জিনিস আছে, একটা যদি বাক্স পার্সেন্ট হয়, আরেকটা কত? দুজন মিলে 100%, তাই না? তো এখান থেকে ক্যালকুলেশন করলেই আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে যাব। সবাই অ্যান্সার দিয়ে দিচ্ছে, মানে এত জোস পোলাপান, মানে পোলাপান এই লেভেলের বস হয়েছে যে খালি নিজেরাই অ্যান্সার দিয়ে দিতেছে। মানে আমি অঙ্ক থ্রু করতেছি, পোলাপান অ্যান্সার দিতেছে। ওকে, সেরা। তা আমরা সংযুক্তির অঙ্ক দেখলাম। আমরা হচ্ছে আমাদের এটার নাম যেন কি বলে, সংযুক্তির অঙ্ক তো দেখলামই, পাশাপাশি হচ্ছে আমরা আমাদের ভেজালের অঙ্ক দেখলাম। তো তোমরা যারা এইচএসসি এক্সামে, মানে যারা এইচএসসি পরীক্ষা দিবা, তো তোমাদের জন্য কিন্তু স্টোইকিওমেট্রি অনেক ইম্পর্ট্যান্ট, এবং তোমরা কিন্তু স্টোইকিওমেট্রির অঙ্কগুলো স্কিপ করছো। এই যে এসএসসি এক্সাম দিবা না, তোমরা কিন্তু দেখবা যে ওই যে মিশ্রণের প্রকৃতি, মিশ্রণটা অম্লীয় হবে না মিশ্রণটা ক্ষারীয় হবে, এই টাইপের অঙ্ক কিন্তু তোমরা করছো, রাইট? এটা কিন্তু তোমরা সবাই করছো। তারপরে টাইট্রেশনের ম্যাথ, অ্যাসিড ক্ষার সমতার ম্যাথ, গ্রাফ, টাইট্রেশনের গ্রাফ, নির্দেশক, এগুলোও তোমরা করছো। জারণ বিজারণের অঙ্ক করছো, কিন্তু ঘনমাত্রা, পিপিএম, এগুলোর অঙ্কও করছো। বাট এই স্টোইকিওমেট্রিটা মাঝখান দিয়ে তোমরা বাদ দিছো, এবং ম্যাক্সিমামই তোমরা স্টোইকিওমেট্রির অঙ্ক খুব ভালোভাবে করো নাই। তো এই স্টোইকিওমেট্রি ম্যাথটাই হচ্ছে আজকে আমাদের মেইন ফোকাস। আজকে আমরা স্টোইকিওমেট্রিটাই খুব ভালো করে করব, ঠিক আছে? এবং এই স্টোইকিওমেট্রির যে ম্যাথগুলা দেখো, কারণ এটা কিন্তু তোমার শর্টকাট না। আমি যেগুলো শেখাচ্ছি এগুলো শর্টকাট না, এগুলো বোর্ডে অ্যাপ্লাই করা যাবে। স্টোইকিওমেট্রি বোর্ডে অ্যাপ্লাই করা যাবে, ঠিক আছে? ভাইয়া যেভাবে অঙ্ক করাচ্ছি এইভাবে তুমি বোর্ডে করতে পারবা, স্টোইকিওমেট্রি করতে পারবা। তো এবং স্টোইকিওমেট্রি ম্যাথ কিন্তু আমাদের পরীক্ষাতে, বোর্ড পরীক্ষায় যদি কোশ্চেন কঠিন করতে চায় তাহলে এখান থেকে প্রশ্ন দিতে পারে, এবং তোমরা এই জায়গাটা স্কিপ করো। সো আশা করি এখন থেকে স্কিপ করবা না, স্টোইকিওমেট্রির অঙ্কগুলো করবা। ভাইয়া সব টাইপের অঙ্কই দেখাই দিচ্ছি, এবং এর বাইরে আসলে অঙ্ক নাই। আর কেউ যদি ভাইয়ার ইউটিউবের লেকচার দেখো, তাহলে এর বাইরে পৃথিবীর বুকে আর কোনো অঙ্ক নাই, ঠিক আছে? তুমি ওইটা দেখে আইআইটি অ্যাডমিশন পর্যন্ত তুমি পার করে ফেলতে পারবা। তো দেখো, তাহলে টাইপ 6.3 লিমিটিং বিক্রিয়কের ম্যাথ। এখন দেখো ভাইয়া, এই যে লিমিটিং বিক্রিয়ক মানে কি? লিমিটিং বিক্রিয়ক মানে হচ্ছে যখন বিক্রিয়া করে, দুইটা বিক্রিয়ক থাকে, বিক্রিয়া করতে গেলে একটা আগে শেষ হয়ে যায়, একটা পরে শেষ হয়ে যায়। মানে দুইজনের আমরা সমান মোল অনুপাতে দেই নাই, দুজনকে সমান মোল অনুপাতে দেওয়া হয় নাই, ঠিক আছে? তো একটা আগে শেষ হয়, আর একটা হচ্ছে আমাদের পরে শেষ হয়ে যায়। তো এগুলো হচ্ছে আমাদের লিমিটিং বিক্রিয়কের ম্যাথ। তো এখানে দেখো তো কী দেওয়া আছে, যে কীভাবে বুঝবো লিমিটিং বিক্রিয়কের ম্যাথ। একটা অঙ্ক তো নিশ্চয়ই বলে দেয় না এইটা লিমিটিং বিক্রিয়কের অঙ্ক, তুমি করো, এরকম বলে থাকে না। তো লিমিটিং বিক্রিয়কের অঙ্ক এভাবে বলে দেয় না। তো বলে না দিলে আমরা কিভাবে অঙ্ক দেখে বুঝবো এটা আমার লিমিটিং বিক্রিয়কের ম্যাথ? ভাইয়া বুঝার সিস্টেমটা হচ্ছে, দেখো এখানে লেখা আছে, যদি দুইটা বিক্রিয়কেরই ডাটা দেওয়া থাকে, যদি দুইটা বিক্রিয়কেরই ডাটা দেওয়া থাকে তাহলে সেটা লিমিটিং বিক্রিয়কের ম্যাথ। যদি দুইটা বিক্রিয়কেরই ডাটা দেওয়া থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের লিমিটিং বিক্রিয়কের ম্যাথ। এবং এই লিমিটিং বিক্রিয়কের ম্যাথ তুমি কিভাবে করবা ভাই? শুরুতে কে লিমিটিং বিক্রিয়ক এটা তুমি খুঁজে বের করবা, কে লিমিটিং বিক্রিয়ক খুঁজে বের করবা। এরপর যে লিমিটিং
তার সাথে স্টোইকিওমেট্রি ফর্মুলা অ্যাপ্লাই করে বাকি ম্যাথ করবা। তাহলে ফার্স্ট কাজ আমরা কিভাবে লিমিটিং বিক্রিয়কের অঙ্ক করব ভাইয়া, শুরুতে কে লিমিটিং এটা আমরা খুঁজে বের করব, তারপর যে লিমিটিং তার সাথে স্টোইকিওমেট্রি ফর্মুলা অ্যাপ্লাই করে বাকি ম্যাথ করব, যে লিমিটিং তার সাথে স্টোইকিওমেট্রি ফর্মুলা অ্যাপ্লাই করে বাকি ম্যাথ করব। তাহলে কি বলছি বলো তো, শুরুতে কে লিমিটিং খুঁজে বের করব, তারপর যে লিমিটিং তার সাথে স্টোইকিওমেট্রি ফর্মুলা অ্যাপ্লাই করব। আসো একটা অঙ্ক করি। দেখো অঙ্কটা কী বলছে, 10 গ্রাম হাইড্রোজেন ও 25 গ্রাম পানির বিক্রিয়ায় কত গ্রাম পানি উৎপন্ন হয়, 25 গ্রাম অক্সিজেনের বিক্রিয়ায় কত গ্রাম পানি উৎপন্ন হয়। আমি কিভাবে বুঝবো এটা আমার লিমিটিং বিক্রিয়কের ম্যাথ? ভাইয়া একটু দেখো তো, এই যে এইখানে তোমার যে ডেটা দেওয়া আছে, কার কার ডাটা দেওয়া, 10 গ্রাম হাইড্রোজেন 25 গ্রাম অক্সিজেন। তাহলে একটা জিনিস কি তুমি লক্ষ্য করে দেখছো ভাইয়া, আমার এখানে 10 গ্রাম হাইড্রোজেন এবং 25 গ্রাম অক্সিজেনের ডাটা দেওয়া, তাই না? তো দুইটা বিক্রিয়কের ডাটা দেওয়া না। দেখো পানি কি দিয়ে তৈরি হয়, হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে কি তৈরি করে বলো তো, পানি উৎপন্ন করে, তাই না? এখন তোমার বিক্রিয়ক দুইটারই ডাটা দেওয়া আছে। এতক্ষণ পর্যন্ত যত অঙ্ক দেখবা খেয়াল করে দেখো, একটা বিক্রিয়কের ডাটা দেওয়া উৎপাদেরটা বাড়ি করতে বলছে, নাহলে উৎপাদেরটা দেওয়া বিক্রিয়কেরটা বাড়ি করতে বলছে। বাট এখন দুইটা বিক্রিয়কেরই ডাটা দিচ্ছে, দিয়ে এই উৎপাদ পানির পরিমাণ বের করতে বলছে। তো ইন দ্যাট কেস আমরা কি করব, কীভাবে এটা কি করব আমরা বুঝবো যে এটা লিমিটিং বিক্রিয়কের অঙ্ক। অ্যান্ড এই লিমিটিং বিক্রিয়কের অঙ্ক করতে গেলে আমাদের প্রথম কাজ হচ্ছে কে লিমিটিং এটা খুঁজে বের করতে হবে। তো কে লিমিটিং কীভাবে খুঁজে বের করব, আমরা এইখানে বলতো এর জন্য আমরা লিখবো, এখানে পানি তো 2 দেওয়া লাগবে আর কি সমতা করার জন্য, 2 অণু হাইড্রোজেন 1 অণু অক্সিজেন মিলে 2 অণু পানি তৈরি করে। তো ফার্স্ট অফ অল বলো তো তাহলে এটার জন্য স্টোইকিওমেট্রি ফর্মুলা অ্যাপ্লাই করলে কী হবে, NH2/2। এখানে কত হবে বলো, NO2 ডিভাইডেড বাই 1, রাইট? তা আমরা ফার্স্টে এদেরকে ইকুয়াল দিব না, মানে এখানে ইকুয়াল সাইন দিবা না, তুমি জাস্ট এই মানগুলো ইন্ডিভিজুয়াল এই মানটা বের করবা, NH2 ডিভাইডেড বাই 2, NO2 ডিভাইডেড বাই 1, এই মানটা কত এই মানটা তুমি বের করবা। দেখো তো ভাই NH2 ডিভাইডেড বাই 2, হাইড্রোজেনের ভর দেওয়া আছে, তো ভর দেওয়া থাকলে কোন ফর্মুলা বসাই, কোন ফর্মুলা সবাই জানি W/m, তাহলে একবারে বসাই দেই 10/2 ডিভাইডেড বাই 2। আর অক্সিজেনের জন্য 25 গ্রাম দেওয়া, তাহলে কী হবে বলো তো, 25 বাই অক্সিজেনের আণবিক ভর কত, 32 ডিভাইডেড বাই 1। এবার ক্যালকুলেশন করলে কত আসে দেখো তো, 10/4, আর এখানে আসতেছে 25/32। তো তুমি খেয়াল করে দেখো কোনটা বড়, কে বড়, এখানে দেখতেই পাচ্ছি আমি 10/4 আর 25/32, কে বড়, 10/4 বড়। তাহলে যেটা ছোট সেটা হচ্ছে লিমিটিং। সুতরাং তুমি বলতে পারো অক্সিজেন লিমিটিং বিক্রিয়ক, ওকে? তাহলে আমাদের অক্সিজেন লিমিটিং বিক্রিয়ক। এখন এই অঙ্ক ঐকিক নিয়মে করা যাইত, বাট আবারও বলতেছি ঐকিক নিয়মে করব না। কেন করব না একটু পরে, ওইটা পরে বলতেছি। আমার তাহলে অক্সিজেন হচ্ছে এখানে লিমিটিং বিক্রিয়ক। এখন আমার অঙ্ক কিভাবে করব, বাকি অঙ্ক কি বলছি দেখো তো, এখানে বলা আছে একটা জিনিস, দেখো কি বলা, ফার্স্টে কে লিমিটিং খুঁজে বের করলাম, তারপরে যে লিমিটিং তার সাথে স্টোইকিওমেট্রি ফর্মুলা অ্যাপ্লাই করে বাকি ম্যাথ করব। তাহলে কে লিমিটিং বেরোইছে অক্সিজেন, তাহলে এই অক্সিজেনের সাথে স্টোইকিওমেট্রি ফর্মুলা অ্যাপ্লাই করে বাকি অঙ্ক করবো। এখন বাকি অঙ্কে কী বের করতে বলছে, বিক্রিয়ায় কত গ্রাম পানি উৎপন্ন হবে, অর্থাৎ পানির ভর বের করতে বলছে। তাহলে আমাদের কি করতে হবে, অক্সিজেনের সাথে এই পানির স্টোইকিওমেট্রি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তাহলে NO2 ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু, এবার লিখবা NH2O ডিভাইডেড বাই 2। এখন দেখো এটার মান কত, 25/32, আর পানির কি বের করবো, ভর বের করলে ফর্মুলা কি, W/m/2। তাহলে দেখো সব কিছুর মান জানো, জাস্ট ডাব্লিউর মানটা জানো না, ক্যালকুলেশন করে এই ডাব্লিউর ভ্যালুটা বের করে ফেলবা এত গ্রাম। সো দ্যাট উইল বি আওয়ার অ্যান্সার, ওকে, সিম্পল। তো কেন আমরা বলো তো ভাই এখানে এটা করবো না, এটা কারণ হচ্ছে কেন ঐকিক নিয়ম করবো না। ঐকিক নিয়ম করলে কি সমস্যা, ধরো এই অঙ্কে তোমার এখানে 25 গ্রাম অক্সিজেন দিল না দিয়া তোমার এখানে বললো 50 ml 2 মোলার অক্সিজেন, ধরো এই কথাটা বলে দিল 50 ml 2 মোলার অক্সিজেন। তো তখন কি তুমি অঙ্কটা করতে পারতা না, পারতা। কেন পারতা বলো তো, তখন এই যে N অফ অক্সিজেন ডিভাইডেড বাই 1, এই N অফ অক্সিজেনের জায়গায় তখন তুমি কোন ফর্মুলা বসাইতা, আয়তন ঘনমাত্রা দেওয়া থাকলে কোন ফর্মুলা বসাই, S/V। তখন কিন্তু আমি W/m বসাইতাম না, S/V বসে অঙ্ক করতাম। বাট তুমি যদি হচ্ছে ওই ঐকিক নিয়মে করতে যাও তখন কিন্তু এটা বেশ কমপ্লেক্স হয়ে যাবে, মানে বড় হবে, করতে পারবা না তা না, পারবা বাট অনেক বড় হয়ে যাবে। আসসালামু আলাইকুম ভাইয়া, চলে আসেন। এ পোলাপান ভাই ক্লাস করে না,
বলবান ক্লাস করে না। কতজন ভণ্ড আছে বলো, কতজন ভণ্ড আছে? ভণ্ড না, ওরা তো ভালো, ওরা তো লক্ষ্মী ছেলে পেলে, এরা লক্ষ্মী ছেলে পেলে, এরা লক্ষ্মী ছেলে। ভণ্ডগুলোকে তোমরা মেনশন করো, ভণ্ডগুলোকে মেনশন করো, ওদেরকে ভালোর পথে নিয়ে যাবে, আলোর পথে আনতে হবে ওদেরকে আলোর পথে আনতে হবে। যাই হোক, যেটা হচ্ছে যে এই গ্রুপে পাওয়ার গ্রুপের ফাউন্ডেশন গ্রুপের মজা আছে। ফাউন্ডেশন গ্রুপে একটাই মজা, আচ্ছা ফাউন্ডেশনের ক্লাস চলছে। ফাউন্ডেশন, আরে জোস, ফাউন্ডেশনে পোলাবেন ভালো, যথেষ্ট ভালো, এরা 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 অনেক ভালো, সবাই অনেক ভালো, এরা খুবই ভালো। মানে ওদের জন্য স্পেশাল কোনো কিছু করা যায় কিনা আমাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং এ? অবশ্যই, তো ঘরের মানুষ, কেন পারবো না, অবশ্যই করবো ওদের জন্য, ওরা যা চায় তাই দিব, সমস্যা নাই। ফাউন্ডেশন সবাই দ্রুত ইঞ্জিনিয়ারিং এ সবাই জয়েন করো, দ্রুত ইঞ্জিনিয়ারিং এ জয়েন করো। টাটা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ ভাই। এগুলো সবগুলো বুয়েটে চান্স পাবে, এমনিতেই পাবে ভাই ওরা, ঠিক আছে ভাই। তো যে জিনিসটা হচ্ছে দেখো, এবার খেলবো, তাহলে আমরা পরের অঙ্কটা করি। কি বলছে দেখো তো, 1 কেজি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ও 1 কেজি সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন হবে, কোনটি কত গ্রাম অবশিষ্ট থাকবে। আগের অঙ্কটাই জাস্ট লক্ষ্য করো, 1 কেজি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ও 1 কেজি সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন হবে। তো কার মধ্যে বিক্রিয়া হয়েছে ভাইয়া? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে। কার বিক্রিয়া হয়েছে? সালফিউরিক অ্যাসিডের। এরা বিক্রিয়া করে কি তৈরি করে বলো তো ভাইয়া? এরা বিক্রিয়া করে তৈরি করে ভাইয়া অ্যামোনিয়াম সালফেট তৈরি করে, তাই না? তো তুমি যদি সমতা করতে যাও, সমতা করতে গেলে দেখবা এই জায়গাতে আমাদের 2 দিতে হবে, কারণ এখানে দেখো অ্যামোনিয়াম আছে, রাইট? তো অ্যামোনিয়াম সালফেট আর বাকিটা তোমাদের তৈরি করবে হচ্ছে পানি, H2O। তো কত অণু H2 পাবো আমরা এখান থেকে? আমরা এখান থেকে পাবো হচ্ছে 2 অণু পানি। তো একটু লক্ষ্য যদি করো এখানে, যে ভাই আমার যে ডেটাগুলো দেওয়া আছে কার কার সম্পর্কে দেওয়া, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড 1 কেজি, সালফিউরিক অ্যাসিডও 1 কেজি। তার মানে কি আমার 2টা বিক্রিয়কের ডাটা দেওয়া আছে, এইটারও ডাটা দেওয়া, এইটারও ডাটা দেওয়া, তাই না? এখন তোমরা আমাকে বলো তো ভাইয়া, যদি 2টা বিক্রিয়কের ডাটা দেওয়া থাকে তাহলে এটা কি লিমিটিং বিক্রিয়কের অঙ্ক, তাই না? অবশ্যই লিমিটিং বিক্রিয়কের ম্যাথ। এখন লিমিটিং বিক্রিয়কের ম্যাথ হলে ফার্স্ট কাজ কি? কে লিমিটিং, এটা খুঁজে বের করতে হবে। তো কে লিমিটিং কেমনে খুঁজে বের করবো ভাইয়া? এই যে আমরা ফার্স্টে n of NH4OH ডিভাইডেড বাই 2, এখানে লিখবো n of H2SO4 ডিভাইডেড বাই 1। আমরা ফার্স্টে এই মানগুলো বের করব, এই ভ্যালুগুলো আমরা বের করব। তো ফার্স্টেই দেখো এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটার ভর দেওয়া আছে, বা ভর দেওয়া থাকলে আমরা কিভাবে বের করি বলো তো ভাইয়া? ভর দেওয়া থাকলে W/m, তাহলে W-র মান হচ্ছে 1000 ডিভাইডেড বাই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে 35 মেবি, দেখি তো কত? নাইট্রোজেনের হচ্ছে 14, 16, 20, 30, হ্যাঁ 35, ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 2, ওকে। আর এখানে সালফিউরিক অ্যাসিড এটাও 1 কেজি দেওয়া, তাহলে এর জন্য আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করব? W/m। তো W/m এর মান যদি তুমি বের করো কত আসে, এটা আসতেছে তোমার 1000 ডিভাইডেড বাই আসবে হচ্ছে তোমার 98 ডিভাইডেড বাই 1। তা আমি যদি ক্যালকুলেশন করে দেখি তাহলে আসবে 1000/70, আর এখানে আসবে 1000/98। বলো তো কোনটা বড়? কোনটা বড়? অবশ্যই কি 1000/70 এটা বড়, এটা কি ছোট, রাইট? তার মানে আমি বলতে পারি আমাদের সালফিউরিক অ্যাসিড লিমিটিং। তাহলে ফার্স্ট কাজ কে লিমিটিং খুঁজে বের করলাম, আমাদের কে লিমিটিং, সালফিউরিক অ্যাসিড লিমিটিং। এখন যে লিমিটিং তার সাথে স্টোইকিওমেট্রি ফর্মুলা অ্যাপ্লাই করে বাকি ম্যাথ করতে হবে। তা আমরা লিমিটিং খুঁজে বের করছি সালফিউরিক অ্যাসিড, তার মানে এর সাথেই ফর্মুলা অ্যাপ্লাই করবো সবসময়। এখন কি বের করতে বলছে? কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন হবে। ভাই কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন হবে? এটা তো খুবই সোজা কোশ্চেন, কত গ্রাম। তাহলে আমাদের ফার্স্ট কাজ কি এখন বলেন তো? আমাদের কাজ হচ্ছে আমরা এখান থেকে এখন কি করব? আমরা হচ্ছে অ্যামোনিয়াম সালফেটের পরিমাণ বের করব। তাহলে n of H2SO4 ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু n of অ্যামোনিয়াম সালফেট NH4 2SO4, ওকে। তো এদের মধ্যে স্টোইকিওমেট্রি ফর্মুলা অ্যাপ্লাই করব, দুইটারই সহগ 1, তার কোনো ভাগ টাগ দেওয়ার দরকার নাই। এখন n of সালফিউরিক অ্যাসিড, এই সালফিউরিক অ্যাসিডের ভরটা কত তোমরা জানো, মানে n of সালফিউরিক অ্যাসিডের মান হচ্ছে 1000/98, মাত্র বের করছো n of সালফিউরিক অ্যাসিডের মান 1000/98 ইকুয়াল টু অ্যামোনিয়াম সালফেটের ভর বের করতে বলছে, তাহলে উপরে যাবে W, নিচে যাবে m। তা আণবিক ভর অ্যামোনিয়াম সালফেটের কত তোমরা বের করেই ফেলতে পারবা, 35 কত অ্যামোনিয়ামের কত বলো তো? 17 18/36, আর হচ্ছে বাকিটা তোমরা গুণ করে নাও, যোগ বিয়োগ করে নাও, করলেই আমাদের এখান থেকে চলে আসবে। 96 যোগ করে দাও, করলেই চলে আসবে। তাহলে দেখো এখান থেকে আমরা আণবিক ভর জানি, সব জানি, তুমি খালি ডাব্লিউর মান জানো না, এই ডাব্লিউর মানটাই তুমি এখান থেকে বের করে ফেলবা, ঠিক আছে? শেষ, অঙ্ক শেষ। এখন তোমাকে বলছে কোনটি কত গ্রাম অবশিষ্ট থাকবে, বলো তো কোনটা অবশিষ্ট থাকবে? সালফিউরিক অ্যাসিড যদি লিমিটিং হয় তার মানে কি সালফিউরিক অ্যাসিড শেষ, তাহলে অবশিষ্ট থাকবে কে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড,
রাইট? তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যে 1 কেজি ছিল, এই 1 কেজি পুরোটা ব্যবহৃত হয় নাই, 1 কেজি থেকে অল্প কিছু পরিমাণ ব্যবহার করছে। তাহলে অবশিষ্ট আছে কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তো এখন কোনটি কত গ্রাম অবশিষ্ট থাকবে এটা বের করতে বলছে। তো এটা আমরা কিভাবে বের করবো ভাইয়া? এটা বের করার সিস্টেম হচ্ছে আমরা এই সালফ্রিক অ্যাসিডের সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের স্টোইকিওমেট্রিক ফর্মুলা অ্যাপ্লাই করব। NH2SO4 ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু হবে N অফ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ডিভাইডেড বাই 2। তাহলে এটার মান হচ্ছে 1000 ডিভাইডেড বাই 98 ইকুয়াল টু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ভর বের করবো আমরা এখান থেকে। তাহলে W/35 ডিভাইডেড বাই 2, এনতে ক্যালকুলেশন করলে তুমি ডাব্লিউর মানটা পেয়ে যাবে এত গ্রাম। এই যে যত গ্রাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তুমি পেলা, এই যে ক্যালকুলেশন করে ডাব্লিউ বের করলো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের, এত গ্রাম বিক্রিয়া করছে। আমরা এই স্টোইকিওমেট্রি অ্যাপ্লাই করে যতটুকু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড পেলাম এত গ্রাম বিক্রিয়া করছে। ছিল কত গ্রাম? 1000 গ্রাম। তাহলে সুতরাং অবশিষ্ট কত? সুতরাং অবশিষ্ট হবে তোমার এই 1000 গ্রাম থেকে যত গ্রাম তোমার বিক্রিয়া করছে সেটা বিয়োগ করে দিলে এই এত গ্রাম আমাদের এখনও অবশিষ্ট আছে। ঠিক আছে? তো আমরা এই ধরনের স্টোইকিওমেট্রির অঙ্ক আমরা পরীক্ষাতে আসলে আমরা ইনশাল্লাহ পারবো। আমাদের কাজ কি? ফার্স্টে কে লিমিটিং এটা খুঁজে বের করবা, তারপর যে লিমিটিং তার সাথে স্টোইকিওমেট্রি অঙ্ক করে যেটা বের করতে বলবে সেটা বের করবা। যদি বলে কোনটা কত গ্রাম উৎপন্ন হবে, তাহলে তার সাথে স্টোইকিওমেট্রি অ্যাপ্লাই করে ভরটা বের করে নিবা, কত গ্রাম উৎপন্ন হবে পেয়ে যাবা। যদি বলে কখনো কোনটি কত গ্রাম অবশিষ্ট থাকবে, তা কোনটা অবশিষ্ট থাকবে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থাকবে। তাহলে কত গ্রাম অবশিষ্ট থাকবে সেটা কিভাবে বের করব? এটার সাথে এটা স্টোইকিওমেট্রি অ্যাপ্লাই করব। করার পর কি করব? ডব্লিউ বের করব, মানে কতটুকু বিক্রিয়া করছে এটা বের করব। তারপর এই যতটুকু ছিল শুরুতে সেটা থেকে বিয়োগ করে দিলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে? তো আমাদের এই লিমিটিং বিক্রিয়কের অঙ্ক হচ্ছে তোমার পারবা তোমরা বা ছুটি দেন, এই ছুটি দিয়ে দিবে এখনই, শেষ আমাদের ক্লাস অলমোস্ট শেষের দিকেই, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে বিক্রিয়ার লিঙ্কের ম্যাথ। বিক্রিয়া কীভাবে তোমরা লিঙ্ক করবা, একটা বিক্রিয়াকে আরেকটা বিক্রিয়ার সাথে তুমি কিভাবে লিঙ্ক করবা। তো এরকম কি করে, একটা বিক্রিয়ায় বিক্রিয়ক বা উৎপাদের ডাটা দিয়ে অন্য বিক্রিয়ায় বিক্রিয়ক বা উৎপাদের ডাটা বের করতে বলে। তোমাদের এই টাইপটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, টাইপ 6টা অনেক ইম্পর্টেন্ট। টাইপ 6টা তোমরা অ্যাডমিশনে মিস করো তো বাদ দাও, তো এই কারণে আমি টাইপ 6টা এত জোর দিয়ে পড়াচ্ছি। ঠিক আছে? তো তোমরা হচ্ছে একাডেমিকে টাইপ 6টা একটু কম করছো, তোমরা যেটা করো ওই আগের অঙ্কগুলো তোমরা করছো, মানে শুরুর দিকের অঙ্কগুলো ঘনমাত্রা, টনমাত্রা, মৌল টোল এগুলো তোমরা পারো। তারপরে তোমরা হচ্ছে অ্যাসিড ক্ষার টাইট্রেশনের অঙ্কও পারো, হ্যাঁ, তারপর তোমরা জারণ বিজারণের অঙ্কও পারো, কিন্তু তোমরা টাইপ 6-এর অঙ্কগুলো পারো না। এই জন্য টাইপ 6-এর অঙ্কটা ভাইয়া বুঝাই দিচ্ছি তোমাদেরকে ভালো করে। টাইপ 6.4 বিক্রিয়ার লিঙ্কের ম্যাথ। তো এটাতে কী করে, একটা বিক্রিয়ায় একজনের ডাটা দিয়ে অন্য বিক্রিয়া আরেকজনের ডাটা বের করতে বলে। তো এই ধরনের অঙ্ক তোমার মাঝে মাঝে পরীক্ষায় আসে, যে একটা বিক্রিয়ক বা উৎপাদের ডাটা দিয়ে অন্য একটা বিক্রিয়ায় উৎপাদ বা বিক্রিয়কের ডাটা বের করতে বলে। যদি কখনো বলে তাহলে আমাদের হচ্ছে বিক্রিয়ার লিঙ্ক করাইতে হয়। কীরকম? ধরো আমি যদি তোমাদেরকে বলি, ধরো এরকম যে ধরো A প্লাস বি বিক্রিয়া করে তৈরি করে C প্লাস ডি, এরপর C প্লাস ই বিক্রিয়া করে তৈরি করে F প্লাস জি। এখন মনে করো আমার এর সম্পর্কে ইনফরমেশন দিয়া বলছে জি সম্পর্কে ইনফরমেশন বের করতে। তো যদি এর সম্পর্কে ইনফরমেশন দিয়ে জি সম্পর্কে ইনফরমেশন বের করতে বলে, তাহলে তুমি কিভাবে বের করবা ভাইয়া? দেখো, ফার্স্ট অফ অল তখন আমাদের কাজ হচ্ছে এই বিক্রিয়াগুলোর মধ্যে কমন পার্সনকে খুঁজে বের করা। এদের মাঝখানে কেউ কমন আছে কিনা এটা খুঁজে বের করো, বলো তো কেউ কমন আছে কিনা। এখানে কমনকে, এই দুইটা বিক্রিয়ার মধ্যে কমন হচ্ছে সি। এখন দেখবা এরপরে কমন পার্সনগুলোর সহগ সেম কিনা। দেখো তো, এটার সহগ 1, এটার সহগ 1, তখন তুমি এদের মধ্যে লিঙ্ক করতে পারবা। তখন তুমি লিখতে পারবা n অফ এ ইকুয়াল টু n অফ জি, ডিরেক্টলি লিখে দিতে পারবা এর মূল সংখ্যা সমান সমান এর মূল সংখ্যা। ওকে, তাহলে সিম্পল জিনিসটা কি বলতো, স্টোইকিওমেট্রি ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর দেখো এর জন্য স্টোইকিওমেট্রি ফর্মুলা অ্যাপ্লাই করবা n অফ এ ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু n অফ জি ডিভাইডেড বাই 1 আর কি। হ্যাঁ, তো আমরা দেখব দুইটা বিক্রিয়ার মধ্যে যদি আমাদের লিঙ্ক করাইতে বলে কমনকে খুঁজে বের করব, যে কমন তাকে দিয়ে আমরা হচ্ছে পরে বিক্রিয়াটাকে লিঙ্ক করাবো। তো দেখো আমার এখানে একটা অঙ্ক দেওয়া আছে, এরকম কি বলছে, 1 লিটার 1 ml সোডিয়াম হাইড্রোক্সাইডকে সম্পূর্ণরূপে সোডিয়াম কার্বনেটে পরিণত করতে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন, ওই একই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতে কী পরিমাণ চুনাপাথর প্রয়োজন। দেখো
ফার্স্টে বলছে 1 লিটার 1 ml সোডিয়াম হাইড্রোক্সাইডকে সোডিয়াম কার্বনেটে পরিণত করতে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন, মানে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল, এটাকে তুমি সোডিয়াম কার্বনেটে রূপান্তর করবা, সোডিয়াম কার্বনেটে রূপান্তর করবা। কি দিয়ে করবা বলে দিছে, যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন, মানে এর সাথে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া। ওকে, তো করলে সমতা করলে এখানে দুই কার্বনেট আর হচ্ছে পানি, এখনো পানি পাবো আমরা। হ্যাঁ, সোডিয়াম কার্বনেটে পরিণত করতে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন, ওই একই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতে কি পরিমাণ চুনাপাথর প্রয়োজন। তাহলে এবার এই দেখো কার্বন ডাইঅক্সাইড কার কাছ থেকে উৎপন্ন করে, চুনাপাথর থেকে। তো চুনাপাথর থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে, ক্যালসিয়াম অক্সাইড আর কি কার্বন ডাইঅক্সাইড, এই দুইটা বিক্রিয়া দেওয়া আছে। এখন দিয়ে তুমি একটু খেয়াল করে দেখো তোমার ডেটা কার সম্পর্কে দেওয়া, ডাটাটা কার সম্পর্কে দেওয়া। তুমি দেখো তো 1 লিটার 1 ml, একটু লক্ষ্য করে দেখো, 1 লিটার 1 ml সোডিয়াম হাইড্রোক্সাইডকে সম্পূর্ণরূপে সোডিয়াম কার্বনেটে পরিণত করতে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন, ওই একই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতে কি পরিমাণ চুনাপাথর প্রয়োজন। তাহলে দেখো 1 লিটার 1 ml সোডিয়াম হাইড্রোক্সাইডকে 1 লিটার 1 ml সোডিয়াম হাইড্রোক্সাইডকে সোডিয়াম কার্বনেটে রূপান্তর করছো, তার মানে ডেটা দেওয়া সোডিয়াম হাইড্রোক্সাইড সম্পর্কে কি বের করতে বলছে সবার লাস্টে, কি পরিমাণ চুনাপাথর প্রয়োজন, তার মানে আমাকে এই চুনাপাথর বের করতে বলছে। তাহলে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডের সম্পর্কে ইনফরমেশান দিয়া চুনাপাথর সম্পর্কে ইনফরমেশান বের করতে বলছে। বলো যদি এরকম হয়, ইন দ্যাট কেস আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে আমরা এদের মাঝখানে কে কমন এটা খুঁজে বের করব। বলো তো এই দুইটা বিক্রিয়ার মধ্যে কমন কে, কমন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, কমন কে কার্বন ডাইঅক্সাইড। তাহলে আমরা ফার্স্টে এইটার জন্য এই দুইটার মাঝখানে স্টোইকিওমেট্রিক ফর্মুলা অ্যাপ্লাই করো, n of NaOH ডিভাইডেড বাই 2, এরপর ইকুয়াল টু কী হবে n of কার্বন ডাইঅক্সাইড ডিভাইডেড বাই 1। এবার পরের বিক্রিয়ার জন্য আবার এর সাথে এর স্টোইকিওমেট্রিক ফর্মুলা অ্যাপ্লাই করো, n of CaCO3 ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু n of CO2 ডিভাইডেড বাই 1। আর তোমার জিনিস লক্ষ্য করে দেখো তো, তোমাদেরকে বলছিলাম না যদি এরা কমন হয়, মানে এর যারা কমন তাদের সহগ যদি সেম হয়, তাহলে ডিরেক্টলি ওদের মাঝখানে স্টোইকিওমেট্রিক ফর্মুলা অ্যাপ্লাই করা যায়। এবং খেয়াল করে দেখো n of CO2 ডিভাইড বাই 1, n of CO2 ডিভাইড বাই 1, সো আমি তো লিখতেই পারি n of NaOH ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু n of CaCO3 ডিভাইডেড বাই 1। শেষ। এবার তুমি ক্যালকুলেশন করো। তাহলে এটার জন্য আয়তন ঘনমাত্রা দেওয়া, ভাই আয়তন ঘনমাত্রা দেওয়া, তাহলে কোন ফর্মুলা অ্যাপ্লাই করে, S ইন্টু ভি। তাহলে S ইন্টু ভি ডিভাইডেড বাই 2। আর ক্যালসিয়াম কার্বনেটে কী বের করতে বসছে, কী পরিমাণ চুনাপাথর প্রয়োজন, তো W বের করতে বসছে। তাহলে W বাই M, W বাই M এর মান কত বলো তো 100। সো ক্যালকুলেশন করো, করে W ভ্যালু বের করে ফেলে আনতে, যে W ভ্যালু বের করবা এত গ্রাম, সেটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে দেখো এরকম মাঝে মাঝে একটা বিক্রিয়া থেকে ইনফরমেশান দিয়ে আরেকটা বিক্রিয়া থেকে ইনফরমেশান বের করতে বলে, যদি এরকম কখনো বের করতে বলে আমরা কি করব, আমরা হচ্ছে এদেরকে লিঙ্ক করাবো, একটার সাথে আরেকটাকে লিঙ্ক করাই দিব। ঠিক আছে, তো লিঙ্কটা কেমনে করায় ভাইয়া, কমনকে যারা কমন তাদেরকে দিয়ে লিঙ্ক করায়। তো কারো যদি এই টাইপের আরও অঙ্ক দেখতে মন চায়, ইউটিউবে প্লেলিস্ট দেখবা, ইউটিউবে প্লেলিস্টটা দেখবা। ঠিক আছে, ওইখানে সব অঙ্ক দেওয়া আছে এবং এই টাইপের যত অঙ্ক আছে সবই আছে ওইখানে, যত অঙ্ক বইয়ের মধ্যে যত অঙ্ক আছে সব ওই প্লেলিস্টের মধ্যে দেওয়া আছে। সো কারো যদি এই টাইপের আরও অঙ্ক দেখতে মন চাই, ওই ইউটিউবে তোমরা হচ্ছে প্র্যাকটিস করে নিবো এখান থেকে। ঠিক আছে, তা আসো টাইপ 7 অ্যাসিড ক্ষার টাইট্রেশন। তো এই অ্যাসিড ক্ষার টাইট্রেশন থেকে ম্যাথ আসে পরীক্ষায় প্রচুর আমাদের। এটার জন্য আমাদের একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা কী ভাইয়া, NE ইকুয়াল টু NE, NE ইকুয়াল টু NE। এর এক পাশে থাকবে অ্যাসিড, আরেক পাশে থাকবে আপনার ক্ষার, সামেশন অফ NE ইকুয়াল টু সামেশন অফ NE। এবং এক পাশে অ্যাসিড, আরেক পাশে থাকে ক্ষার প্লাস ধাতু, ক্ষার প্লাস ধাতু। ওকে, এক পাশে অ্যাসিড, আরেক পাশে কি ক্ষার প্লাস ধাতু। এবং এখানে কখন এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবা, NE ইকুয়াল টু NE, যখন যে অ্যাসিড ক্ষার টাইট্রেশনে কখন তুমি NE ইকুয়াল টু NE এই ফর্মুলা অ্যাপ্লাই করবা, কখন NE ইকুয়াল টু NE অ্যাপ্লাই করবা, যদি প্রশ্নে জারিত, বিজারিত, তারপরে টাইট্রেট আর প্রশমিত এই ওয়ার্ডগুলো থাকে। যদি জারিত, বিজারিত, টাইট্রেট, প্রশমিত এই ওয়ার্ডগুলো থাকে, তখনই কেবল আমরা NE ইকুয়াল টু NE এই শর্টকাট ফর্মুলাটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, বোর্ডে এটা অ্যাপ্লাই করো না, বোর্ডে কিন্তু এটা দিয়ে করলে অঙ্ক দিবে না। বোর্ডে কেমনে করবা, বোর্ডের জন্য বিক্রিয়া লিখবা, ওই দিন দেখাই দিছি না, বিক্রিয়া লিখবা, তারপরে মোল বের করবা,
ক্যালকুলেশন শেষ। দেখাইছি ওই দিন তোমাদেরকে রাসায়নিক পরিবর্তনের ক্লাসে এই অঙ্ক ওইখানে দেখানো হয়েছে, ঠিক আছে। বোর্ডের জন্য কেমনে করবো ভাই একটু পরে বলে দিচ্ছি, একটা অঙ্ক করে বলে দিব না বোর্ডে কেমনে করবা। তাহলে জারিত, বিজারিত, টাইট্রেট, প্রশমিত যদি এই ওয়ার্ডগুলো থাকে তখনই কেবল আমরা N = NE এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। এক পাশে থাকবে অ্যাসিড, আরেক পাশে থাকবে কে, ক্ষার প্লাস ধাতু, ঠিক আছে। ওকে, তো এখন NE মানে কি, মূল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা, মূল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা। ধরো আমি তোমাকে একটা অঙ্ক দিলাম এরকম, যে এখানে আমার একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে আমার কাছে একটা ম্যাগনেসিয়াম টুকরা আছে। কি আছে, ম্যাগনেসিয়াম টুকরা। এই যে ম্যাগনেসিয়াম টুকরাটা আছে, এই ম্যাগনেসিয়াম টুকরা, এটা তো একটা দেখো ম্যাগনেসিয়াম একটা ধাতু, রাইট। ধাতুগুলোকে আমরা কি ধাতু বলি, ক্ষার ধাতু বলি। তো এই ম্যাগনেসিয়াম টুকরাটাকে আমি গলাইতে চাই। মনে করো তুমি চিনিকে গলাইতে চাও, তো চিনি গলাইতে গেলে কী দিবা, পানি দিবা, রাইট। পানি দিয়া চিনিটারে গোলাবা। এখন তুমি চিন্তা করো তো, তুমি যখন একটা চিনিরে তুমি গলাইতে যাও, পানি যখন দাও, তুমি কি মাইপা এক্স্যাক্ট পরিমাণ পানি দিতে পারো? বলো তো, এক্স্যাক্ট পরিমাণ পানি কি দেওয়া সম্ভব হয়? আমরা কি করি বলো তো, যখন পানি দিয়ে কোনো কিছু গুলাইতে যাই অবশ্যই পানিটা একটু কী করি, বেশি ঢেলে দিই, তাই না? তো এইখানেও ঠিক সিমিলারলি আমরা কি করছি, এই জায়গায় একটু বেশি পরিমাণে HCl দিয়ে দিছি। সেই HClটা কত ভাইয়া, HClটা হচ্ছে 20 ml 1 মোলার HCl দিছি। কত দিছি, 20 ml 1 মোলার HCl। ওকে, 20 ml 0.1 মোলার, 20 ml 0.1 মোলার HCl দিছি। আচ্ছা, তাহলে HCl বেশি দিয়ে দিছি। তাহলে যখন একটা ম্যাগনেসিয়াম টুকরা আছে, তারপর এটাকে গলায় দিকে আমি HCl দিছি, HCl বেশি পরিমাণে দিয়ে দিছি। তো ওই HClকে প্রশমিত করতে আমি এবার হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করছি, 10 ml 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করছি। ওকে, আর প্রশ্ন হচ্ছে ম্যাগনেসিয়াম টুকরার ভর কত, প্রশ্নটা হচ্ছে ম্যাগনেসিয়াম টুকরার ভর কত। ওকে, তা আমি এবার হচ্ছে এই ম্যাগনেসিয়াম টুকরার ভর কত এটা আমি বের করব। তো ফার্স্ট কাজ, এখন আমি আগে অঙ্কটা করে ফেলি, শর্টকাটে অঙ্কটা কীভাবে করব আগে তোমাদের অঙ্কটা ভাই করে দিই, তারপর হচ্ছে বুঝাই দিচ্ছি। তো ম্যাগনেসিয়াম টুকরা ভর বের করবা। তা আমার প্রশ্ন ইয়াটা কি বলো তো, সামেশন অফ NE = সামেশন অফ NE। এক পাশে অ্যাসিড, আরেক পাশে কি থাকবে, ক্ষার প্লাস ধাতু, রাইট। এক পাশে অ্যাসিড থাকবে, আরেক পাশে থাকবে ক্ষার প্লাস ধাতু। তো ভাইয়া এখন এই ক্ষার প্লাস ধাতু এবং অ্যাসিডের বিক্রিয়া তুমি কেমনে করবা? ওই যে ফার্স্টে অ্যাসিড, এখানে অ্যাসিডকে বলো, এক পাশে অ্যাসিড, অ্যাসিডকে HCl, রাইট। অ্যাসিড হচ্ছে HCl। তাহলে প্রথম NE = প্রথম NE অফ HCl, তারপরে ইকুয়াল টু কী হবে বলো, অপর পাশে কে যাবে, ক্ষার প্লাস ধাতু। তো এখানে দেখো অপর পাশে এই সোডিয়াম হাইড্রোক্সাইড একটা কি, ক্ষার, তাহলে NE অফ সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে, আর কে আছে, ক্ষার প্লাস ধাতু, ধাতু আছে নাকি, ম্যাগনেসিয়াম কি একটা ধাতু না, তাহলে ধাতুও ক্ষারের সাথে যোগ হবে, তাহলে NE অফ ম্যাগনেসিয়াম। এই হচ্ছে আমাদের কাহিনী, শেষ, অঙ্ক শেষ। কেমনে, HCl এর আয়তন ঘনমাত্রা দেওয়া, বলো আয়তন ঘনমাত্রা দেওয়া থাকলে কোন ফর্মুলা, S × V। তাহলে S × V 0.1 ইন্টু V এর মান হচ্ছে 20 ml, ml তো না, V সবসময় লিটারে হয়, তাহলে লিটারে নিতে গেলে 0.02 ইন্টু HCl এর তুল্য সংখ্যা, মোল বসাইলাম, এবার তুল্য সংখ্যা হচ্ছে 1 ইকুয়াল টু সোডিয়াম হাইড্রোক্সাইড আয়তন দেওয়া ঘনমাত্রা দেওয়া, তাহলে কোন ফর্মুলা, S × V। তাহলে এটার S এর মান 0.1, ঘনমাত্রা 0.1, V এর মান হচ্ছে 10 ml, মানে কত 0.01 ইন্টু সোডিয়াম হাইড্রোক্সাইডেরও তুল্য সংখ্যা হচ্ছে 1। তুল্য সংখ্যা তোমরা জানো সবাই তুল্য সংখ্যা কেমনে বের করে, প্লাস ম্যাগনেসিয়াম টুকরা, ম্যাগনেসিয়ামের কি বের করতে বলছে, ভর। ভাইয়া যদি ম্যাগনেসিয়ামের ভর বের করতে বলে তাহলে আমরা কিভাবে ফর্মুলাটা অ্যাপ্লাই করব, ভর বের করতে বলছে, তাহলে এর জন্য বসাবো W বাই ম্যাগনেসিয়ামের ভর হচ্ছে 24 ইন্টু ম্যাগনেসিয়ামের তুল্য সংখ্যা 2, কারণ এটা ধাতু, ধাতুর তুল্য সংখ্যা তার যোজনী। দেখো সবার মান জানো, তুমি কার মান জানো না, এখানে ডাব্লিউর ভ্যালুটা জানো না, তো ক্যালকুলেশন করে ডাব্লিউর মানটা বের করে ফেললেই তোমার অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে তুমি এই অঙ্কটা বোর্ডে কেমনে করবা, যদি বোর্ডে আসে তাহলে এই অঙ্ককে সহজে কিভাবে করা যেতে পারে, বোর্ডে আসলে এই ধরনের অঙ্ক সহজে কেমনে করবা। তো ফার্স্ট কাজ হচ্ছে বোর্ডে আসলে এই ধরনের অঙ্ক তুমি ফার্স্টে বিক্রিয়া লিখবা, বিক্রিয়া, ওকে, বিক্রিয়া লিখবা। এখন বিক্রিয়াটা কেমনে লিখবা বলো তো, কার সাথে কার বিক্রিয়া হয়েছে, ম্যাগনেসিয়ামের সাথে শুরুতে কার বিক্রিয়া হয়েছে, HCl, তাহলে এই ম্যাগনেসিয়াম যোগ HCl এর বিক্রিয়া, তো 2 অণু HCl, তোমরা জানো ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর হাইড্রোজেন তৈরি হয়েছে। পরবর্তীতে কি হয়েছে বলো তো, কি হয়েছে, HCl বেশি ঢেলে দিয়েছিলাম,
তো ম্যাগনেসিয়ামটা গলানোর পরেও কিছু পরিমাণে HCl অতিরিক্ত রয়ে গেছিলো, সেই HCl-এর সাথে কি সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করছে, তাই না? তাহলে পরবর্তীতে আবার HCl-এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করছে। বিক্রিয়া করলে কি করবে তোমরা জানো, সোডিয়াম ক্লোরাইডের পানি। তো এই বিক্রিয়া লিখবা, লেখার পরই স্যাররা খুশি, লেখার পরই স্যাররা কি খুশি হয়ে যাবে, ঠিক আছে? খুশি হয়ে যাওয়ার পর এরপরে তুমি এই লাইনটা লিখতে পারো, সমস্যা নেই। তুমি লিখবা প্রশ্ন মতে দিয়া তুমি এটা লিখবা Ni of HCl ইকুয়াল টু Ni of সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস Ni of ম্যাগনেসিয়াম, এভাবে লিখলেও হবে। এরপরে সাইডে দিয়ে টান দিয়ে লিখতে পারো। তবে আমার সাজেশন হচ্ছে এইভাবে না লিখে তুমি এইভাবে লিখবা, Ni of HCl Ni of Ni, এটা না লিখে তুমি এন্টারে না লিখে তুমি ডিরেক্টলি লেখো। এই যে এখানে দেখো আয়তন ঘনমাত্রা দেওয়া না, তাহলে এটা লেখবা S ইন্টু ভি ইন্টু 1 ইকুয়াল টু মানে S1 V1 ইন্টু 1 ইকুয়াল টু, এরপরে কারে বসাইছো সোডিয়াম হাইড্রোক্সাইড S2 V2 ইন্টু 1 যোগ এরপরে কি ম্যাগনেসিয়াম টুকরা বসাইছো না, তারপরে কি W/M ইন্টু 2। এইবার তুমি এখানে লিখবা, এখানে S1 সমান কত, V1 সমান কত, S2 সমান কত, V2 সমান কত, W কি M কি বসায় ক্যালকুলেশন করো, স্যার এবার ফুল মার্কস দিবে, ঠিক আছে? তাহলে এইটার অঙ্কের ক্ষেত্রে কি করবা, মানে ডিরেক্টলি Ni ইকুয়াল টু Ni বোর্ডে না লিখে ফার্স্টে বিক্রিয়া লিখবা, তারপরে এই লাইনটারেই জাস্ট হচ্ছে Ni না লিখে ওই SV বা W/M এভাবে লিখবা, লিখে মান বসে অঙ্ক করবা, অঙ্ক হইছে ফুল মার্কস পাবা, কোনো প্যারা নাই, ঠিক আছে? চলো আমরা তার পরেরটাতে যাই। দেখো কি বলছে, ভেজালযুক্ত ইয়েস ভেজালযুক্ত 1.881 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে পানিতে দ্রবীভূত করে 250 ml দ্রবণ তৈরি করা হইল। ওই দ্রবণের 25 ml-কে প্রশমিত করতে 0.1 মোলার 24 ml HCl প্রয়োজন। সোডিয়াম কার্বনেটের শতকরা ভেজালের পরিমাণ নির্ণয় করো। এই যে দেখো ভেজালের অঙ্ক আসছে, আবার শতকরা ভেজালের পরিমাণ নির্ণয় করতে বলছে। বলো তো ভাইয়া, শতকরা ভেজালের পরিমাণ যদি বাইর করতে বলে তাহলে আমার উদ্দেশ্য কি করা বলো তো, ভর বের করব। কার ভর বের করব বলো তো, সোডিয়াম কার্বনেটের ভর বের করবো। আমার উদ্দেশ্যই হচ্ছে সোডিয়াম কার্বনেটের ভর বের করব। অ্যান্ড সোডিয়াম কার্বনেটের ভর তুমি কেমনে বের করবা, এটা আমার এখন কথা, আমার উদ্দেশ্য তো আমি বুঝে গেছি। তো কি হয়েছে দেখো, এবং ভেজালযুক্ত শব্দটা আগে আছে, বলো তো ভেজালযুক্ত শব্দটা আগে থাকলে কি বুঝায়, ভেজাল এবং বিশুদ্ধ দুইটা মিলায় 1.881 গ্রাম, রাইট? তো আমরা এবার কি করবো ভাইয়া বলো তো, আমরা এবার যেটা করব সোডিয়াম পানিতে দ্রবীভূত করে যেটা করছে সেটা হচ্ছে দেখো, ফার্স্টে এখানে নাকি এরকম ছিল, সোডিয়াম কার্বনেট ছিল Na2CO3, যার ভর ছিল 1.881 গ্রাম, যেটা কিনা তোমার ভেজালযুক্ত। তো বলো শুরুতে একটা ভর দেওয়া থাকে, এটা নিয়ে কি আমরা কাজ করব নাকি এটাকে আমরা লাস্টে কাজ করব? ভেজালের অঙ্কে সবার লাস্টে কাজ করব, রাইট? ওকে, তো এখন এখানে কি করছে, এক পানিতে দ্রবীভূত করে এটার মধ্যে পানি অ্যাড করছে করে 250 ml বানাইছে, দ্রবীভূত 250 ml দ্রবণ তৈরি করছে। এখন এই দ্রবণের মধ্যে আর কিছু করে নাই, এই দ্রবণে শরবত বানাইছে। মনে করো তুমি একটা চিনির শরবত বানাইছো বাসায়, এখন বাসার সবাই লেবুর শরবত খায় না, সবাই কি খায়, চিনির শরবত খাবে। তো তুমি চিন্তা করো, খালি তুমি লেবুর শরবত খাও, তাহলে তুমি যখন বাসার সবার জন্য শরবত বানাবা কি করবা, ফার্স্টে পানির মধ্যে চিনি দিবা, রাইট? চিনি দিয়ে বড় একটা শরবত বানাবা, কিন্তু লেবু কি সবার মধ্যে লেবু দিবা? সবাই তো লেবু খায় না, লেবু খালি তুমি খাও, তাহলে তুমি কি করবা, তোমার জন্য আলাদা একটা গ্লাসে নিবা, সেই গ্লাসের মধ্যে লেবু দিবা, রাইট? তাহলে লেবু শরবত হয়েছে কি গ্লাসের মধ্যে। তাহলে ঠিক সিমিলারলি ফার্স্টে একটা শরবত বানাইছিল, কিন্তু এই শরবত মানে এই পাত্রের মধ্যে আর কোনো বিক্রিয়া করে নাই, বিক্রিয়া করাইছে এখান থেকে ছোট্ট একটা পাত্র নিছে, যেটার আয়তন হচ্ছে 25 ml নিয়ে, এবং এই 25 ml এখানে কে আছে, সোডিয়াম কার্বনেট আছে Na2CO3, সোডিয়াম কার্বনেট নিয়ে এইটার মধ্যে দেখো যে বলছে ওই দ্রবণের 25 ml-কে প্রশমিত করতে 0.1 মোলার 24 ml HCl প্রয়োজন। মানে এর মধ্যে তোমার 0.1 মোলার 24 ml HCl অ্যাড করছে। ওকে, তাহলে এখন তুমি বলো তো ভাইয়া, বিক্রিয়া কোন পাত্রে করছে? বিক্রিয়া করছে আমাদের এই ছোট পাত্রে বিক্রিয়া করছে, এইখানে বিক্রিয়া হয়েছে, বিক্রিয়া কিন্তু বড় পাত্রে হয় নাই, রাইট? এই ছোট পাত্রে আমাদের বিক্রিয়া হয়েছে। তো যেহেতু এই ছোট পাত্রে আমার বিক্রিয়া হয়েছে, তাহলে স্টোইকিওমেট্রিক ফর্মুলা আমি অ্যাপ্লাই করবো কই? স্টোইকিওমেট্রিক ফর্মুলা অ্যাপ্লাই করবো ছোট পাত্রে। হ্যাঁ, 5 মিনিট শেষ। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ সবাই রেডি তো বল।
ঠিক আছে, ওকে। তাহলে দেখো আমাদের এটা হচ্ছে কি সোডিয়াম কার্বনেট, রাইট? তো এই যে সোডিয়াম কার্বনেট, এই সোডিয়াম কার্বনেট আমার কী বের করতে হবে ভাইয়া? আমার উদ্দেশ্য হচ্ছে এটার ভর বের করবো। দেখো আগেই লিখে দিচ্ছি, এটা ভর বের করব। তো বিক্রিয়া হয়েছে এই পাত্রে, তাহলে আমরা কি করব? আমরা হচ্ছে এই পাত্রের মধ্যে আমরা স্টোইকিওমেট্রিক ফর্মুলা অ্যাপ্লাই করব, মানে আমাদের সূত্রটা অ্যাপ্লাই করব। তো কোন সূত্র অ্যাপ্লাই করব? স্টোইকিওমেট্রি অ্যাপ্লাই করব নাকি N = N অ্যাপ্লাই করব? দেখো এখানে প্রশমিত ওয়ার্ডটা উল্লেখ আছে, প্রশমিত। আমি বলছিলাম জারিত বিজারিত টাইট্রেট প্রশমিত, যদি এই ওয়ার্ডগুলো উল্লেখ থাকে তাহলেই কিন্তু আমরা হচ্ছে এই N = N এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। N = Ne, তাহলে এক পাশে থাকবে Ne of HCl, আরেক পাশে থাকবে Ne of সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট, ওকে। Ne of HCl আর একটা হচ্ছে Ne of সোডিয়াম কার্বনেট। তো খুবই সিম্পল ভাইয়া, দেখো Ne of HCl, তো তুমি তো পরীক্ষায় এটা লিখবা না, তুমি কি লিখবা? এই দেখো এটার কি আয়তন ঘনমাত্রা দেওয়া, তাহলে লিখবা S × V × এর তুল্য সংখ্যা হচ্ছে 1 = সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেটের জন্য কি বের করবো? ভর। তাহলে এর জন্য বসাবো W/M × এর তুল্য সংখ্যা হচ্ছে 2। সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা 2, পড়াইছি গত ক্লাসে। তো শেষ। তো তুমি পরীক্ষার খাতায় এইটা লিখবা না, এইচএসসিতে এটা না লিখে এই জায়গায় বিক্রিয়াটা লিখবা, HCl + সোডিয়াম কার্বনেট, এই বিক্রিয়াটা লিখবা, তাইলে স্যাররা খুশি। ঠিক আছে, এইচএসসির জন্য স্যাররা খুশি, আর অ্যাডমিশনের জন্য তো শর্টকাট মেরেই দিবা, শেষ। তাহলে 0.1 × V, V এর মান হচ্ছে 24 ml, মানে 0.024 = W/ আণবিক ভর 106 × 2, ক্যালকুলেশন করলে Wর মান পাওয়া যাচ্ছে বাক্সগ্রাম। বলো এই যে বাক্সগ্রাম পাইলা, এটা কি ভেজাল না বিশুদ্ধ ভাইয়ারা? এটা হচ্ছে আমাদের বিশুদ্ধ। আমি যে ভরটা পেলাম এটা বিশুদ্ধ ভর। এখন তুমি বলো শুরুতে একটা ভর দেওয়া আছে, রাইট? এখন তোলে ওইটাই কি এটা থেকে বিয়োগ করে দিবা? কিন্তু না, একটা ব্যাপার আছে। তুমি যে W পাইছো, ভরটা পাইছো, এটা কোন পাত্রে? এটা ছোট পাত্রে। তোমার লাগবে কোন পাত্রে? বড় পাত্রে। তাহলে তুমি এইবার লেখো বড় পাত্রে কত হবে। বড় পাত্রে দেখো 25-এর মধ্যে বাক্সগ্রাম, তাহলে 250-এর মধ্যে কত গ্রাম? তো বড় পাত্রের ক্ষেত্রে কি করব আমরা? বড় পাত্রে হবে বাক্স × 10, ওকে, এত গ্রাম। তাহলে এত গ্রাম হচ্ছে আমার বিশুদ্ধ। তাহলে এবারে পরে সুতরাং ভেজাল কত? ভেজাল হবে তোমার এই 1.881 মাইনাস এই বাক্স × 10 বিয়োগ করে দিবা, তারপর পার্সেন্টেজ বের করে ফেলবা। পার্সেন্টেজ কেমনে বের করে? ভেজালের পার্সেন্টেজ বের করে হচ্ছে উপরে ভেজাল নিচে মোট 1.881, শেষ। ওকে, ধরো একটু আজারটা শেষ হোক, হ্যাঁ। ওকে, আজান শেষ। তো একই অঙ্ক আর কি, এই টাইপের অঙ্ক আমরা আগেও করছি, জাস্ট একটাই ডিফারেন্সটা হচ্ছে এইখানে বড় পাত্রে বিক্রিয়া না হয়ে বিক্রিয়াটা হয়েছে আমাদের ছোটো পাত্রে। তাহলে আমার ইনফরমেশনগুলো ছোটো পাত্রের মধ্যে আমি এই সূত্রটা অ্যাপ্লাই করব, করে অঙ্কটা বের করব, ভর বের করব। তাহলে ওই ভরটা যে পাইছে ছোটো পাত্রে, আর তোমার লাগবে কোন পাত্রে? বড় পাত্রে। পরে বড় পাত্রে ভরটা বের করবা, তারপরে আগের মতো অঙ্ক, ভেজালের পার্সেন্টেজের অঙ্ক শেষ। তো এবার এর পরের যে অঙ্কটা দেখো, এই যে এত গ্রাম ভেজালযুক্ত সোডিয়াম কার্বনেটকে পানিতে দ্রবীভূত করে 250 ml দ্রবণ তৈরি করা হলো। ওই দ্রবণের 25 ml-কে প্রশমিত করতে 0.1 মোলার 24 ml HCl প্রয়োজন। সোডিয়াম কার্বনেটের শতকরা ভেজালের পরিমাণ নির্ণয় করো। ভাইয়া পারবা না এটা করতে? একই অঙ্ক জাস্ট এই জায়গাতে চেঞ্জ করা। এত গ্রাম ভেজালযুক্ত, সেম ম্যাথ। এবং যদি x গ্রাম ভেজালযুক্ত বলে তাহলে কি হবে? আই হোপ তোমরা পারবা।
এই অঙ্কটা নিজেরা বাসায় ট্রাই করবা, ওকে? এটা নিজেরা করবা, করে তোমরা হচ্ছে জানাও আমাদের ক্যান্সারটা কত আসছে, হ্যাঁ? আর এরপরে যে জিনিসটা হচ্ছে আমাদের টাইটেশন, জারণ বিজারণের টাইটেশনের ম্যাথ, এইটার জন্য তোমরা হচ্ছে আমাদের পরিমাণগত রসায়নের পার্ট 5 ইউটিউবের প্লেলিস্টটা ওইটা তোমরা দেখবা। এখানে অনেক কিছু আছে, প্লেলিস্টটা একটু দেখে নিও কষ্ট করে, কারণ এখান থেকে তোমার বোর্ডেও অ্যাকসেপ্ট প্রশ্ন আসে, ঠিক আছে? বোর্ডেও অ্যাকসেপ্ট প্রশ্ন আসে। সো পার্ট 5 প্লেলিস্টটা কষ্ট করে তোমরা দেখে নিবা, ঠিক আছে? বোর্ডে মাস্ট অ্যাকসেপ্ট প্রশ্ন আসবে, আর অ্যাডমিশনও তো এখান থেকে অহরহ কোটি কোটি প্রশ্ন আসে। পার্ট 5 দেখলেই হবে, ওটা দেখলেও এখানে সব পেয়ে যাবে ইনশাল্লাহ, হ্যাঁ? তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আজকের মতো ক্লাস এখানেই শেষ পরিমাণগত রসায়নের। তো আশা করা যায় এই পরিমাণগত রসায়ন থেকে ইনশাল্লাহ পরীক্ষায় আসলে তোমরা পারবা। আর পরিমাণগত রসায়নের ভাই একটা জিনিসই তোমাদের দরকার, ইউটিউবের ভাইয়ার প্লেলিস্ট। এর উপরে কিচ্ছু নাই, বারবার বলতেছি, এর উপরে কিচ্ছু নাই, ঠিক আছে? তো অ্যাডমিশনের জন্য ভাইয়া ওই প্লেলিস্টটা আমার একটা অ্যাডমিশনের ট্রিপল বন্ডের লেকচার ছিল, সেই লেকচারটা আমি হচ্ছে ওইখানে দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? সো ওইটা করলে তোমার পরিমাণগত রসায়নের কিছুই বাকি থাকবে না। ঠিক সিমিলারলি ভাই অ্যাডমিশন টেস্টে যা পড়াবো ভাইয়া, যা পড়াবো এর বাইরে কিচ্ছু পড়া লাগবে না। আমি যা পড়াবো তার বাইরে থেকে একটা ওয়ার্ডও ইনশাল্লাহ তোমাদের পড়তে হবে না। বড় হও একটু, এইচএসসি তো মোটামুটি আমরা অ্যাডমিশনের অনেক কিছু কিন্তু আগায় গেছো। বিশ্বাস করো, তুমি যে কোনো কোচিং সেন্টারে তুমি ভর্তি হবা, ভর্তি হলে তুমি দেখবা এর বাইরে যদি তোমার কিছু করাইছে তুমি এসে আমার বইলেও যাও যে এই ফাউন্ডেশনে যা পড়াইছি একটা অ্যাডমিশনের লেকচারে গেলে এটাও তোমাদেরকে পড়াবে না, এতটুকুও তোমাদেরকে পড়াবে না, বুঝছো? অ্যাডমিশনের কোচিংগুলোতে। সো এটা তোমরা নিজেরাই ডিফারেন্সটা বুঝতে পারবা পরবর্তীতে। তো যাই হোক, ইনশাল্লাহ অ্যাডমিশন টেস্টে দেখা হবে তোমাদের সাথে আবার সবার। তো অ্যাডমিশনে তখন আরও অনেক নতুন নতুন জিনিস দেখবো, আরেকটু অ্যাডভান্স পড়বো। এখন তো এগুলো পারোই, সো এই জিনিসগুলোর সাথে তখন দেখবো আরও অ্যাডভান্স জিনিস চলে আসছে, আরেকটু নতুন টাইপ চলে আসছে, নতুন জিনিস চলে আসছে। সো আশা করি ইনশাল্লাহ তোমরা সবাই অ্যাডমিশন টেস্টে ভালো করবা। আর ফাউন্ডেশন ব্যাচের স্টুডেন্টরা আমার কাছে মনে হয়েছে, আমি পার্সোনালি প্রত্যেকটা টিচারের সাথে আমি আলোচনা করছি যে ফাউন্ডেশনের স্টুডেন্টগুলো অনেক ভালো, ফাউন্ডেশনের স্টুডেন্ট অনেক ভালো, এটা আমি সবাইরে বলছি। এবং আমার পার্সোনালি আমার কাছেও মনে হয়েছে ফাউন্ডেশন ব্যাচে যে স্টুডেন্টরা আছে এরা অনেক সিরিয়াস এবং এরা অনেক ভালো, এদের ক্যালিবার আছে। সো ক্যালিবারটাকে ভাইরা নষ্ট করো না, এই ক্যালিবারটাকে প্রপারলি ইউজ করো, হ্যাঁ? তোমরা ঝিমাই যেও না আর কি, আমার কথা হচ্ছে যে ভাই ঝিমাই যেও না, পড়াশোনাটা ঠিকমতো ধরে রেখো। তোমরা ইনশাল্লাহ দেখো, তোমরা যেই জায়গাতে যেখানেই কোচিং করো না কেন, কেউ টার্গেট মেডিকেল, কারো টার্গেট হয়তো ইঞ্জিনিয়ারিং, কারো টার্গেট ভার্সিটি, যেখানেই তোমার টার্গেট থাকুক না কেন, তুমি দেখো তোমরা শাইন করবা, তোমরা ওই জায়গাতে চান্স পাবা, ঠিক আছে? তুমি এই কয়েকটা দিন জাস্ট খালি একটু কষ্ট করে একটু পড়ো তোমরা, ঠিক আছে? আর কিছু করা লাগবে না। সবার জন্য অনেক ভালোবাসা, দোয়া থাকলো, আল্লাহ হাফেজ। আর আমার জন্য দোয়া রাখবা, দেখা হবে তোমাদের সাথে। আর যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং তারা তাড়াতাড়ি ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়ে যাও, তোমাদের জন্য একটা প্রোমো কোড অফার করবো ইনশাল্লাহ, সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে। তো ওই প্রোমো কোডটা পেলে যারা ইঞ্জিনিয়ারিং টার্গেট তারা ইঞ্জিনিয়ারিং ব্যাচে তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাস শুরু করে দিব, যেহেতু ইঞ্জিনিয়ারিংয়ের সিলেবাস অনেক বড়, মানে ইঞ্জিনিয়ারিংয়ে একটু ভার্সিটির থেকে একটু বেশি জিনিস, অ্যাডভান্স জিনিস পড়তে হয়। এই জন্য আমরা এখন থেকে হয়তো 1-2টা চ্যাপ্টার আগায় রাখবো, খুব বেশি ক্লাস হবে না, একটা চ্যাপ্টার বা 2টা চ্যাপ্টার আগায় রাখবো। এতে যেটা হবে কি, ধরো যে তোমার অ্যাটলিস্ট তুমি অ্যাডমিশনে গেলে ওই 2 চ্যাপ্টারের প্রেশারটা কম ফিল করবা, কারণ অ্যাডমিশনে তো সময় কম। আর একটা ব্যাপার হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে কোচিং করলে তোমার জন্য অনেক বেনিফিট হয়। এটা বেনিফিট হয় ইন এ সেন্স যে তোমার অনেক অপশানস থাকে, শর্ট সিলেবাসে পরীক্ষা, তারপর অনেক অপশানস আছে, তারপর ভার্সিটি অ্যাডমিশনটা মোটামুটি কভার হয়ে যায়, ঠিক আছে? তো এই জন্য আর কি তোমার যারা টার্গেট ইঞ্জিনিয়ারিং আছে ভর্তি হয়ে যাও ইনশাল্লাহ। ভাইয়া সেখানে কেমিস্ট্রি অনেকগুলো ক্লাস নেব, অনেক বেশি ক্লাস নেব। সো ইনশাল্লাহ আশা করি কারো কেমিস্ট্রিতে কোনো সমস্যা থাকবে না। ভালো থেকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক দোয়া থাকলো। দেখা হবে সবার সাথে আবার, আর আমার জন্য অবশ্যই দোয়া করবা, ঠিক আছে? আল্লাহ হাফেজ।